পড়াশোনায় যাব। শুরু করব লেকচার? বলেন হ্যাঁ বা না, বল রে বাবা। পড়াশোনা শুরু করবো নাকি বলো? শুরু করবো, আসেন তাহলে গল্প বলি। গল্পটা কি ছিল? এটা মানে আমরা তো বুঝছি সেল টেল হাবি জাবি এই ছোট ছোট জিনিসগুলা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। তাও আবার সেলকে ভালো করে বোঝার জন্য দরকার ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমরা কিন্তু সেল চ্যাপ্টারে পড়ে ফেলছি, একটা সেলকে যদি ভালোভাবে দেখতে চাস তোর জন্য দরকার একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ থাকার কথাটার মানেই হচ্ছে তুমি তোমার চমৎকার একটা সেলের ভিউ পাবা। তো কোষ বিভাজনের ভেতরে কিন্তু আরো ছোট দেখতে পাচ্ছ, মানে তুমি সেল দেখতেছো না কোষ বিভাজনে, কোষ বিভাজনে কিন্তু 9-10 দেখে আসছো ভেতরে একটা নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম নড়াচড়া করতেছে, এদিক ওদিক যাচ্ছে। তো এত ঘটনা কি খালি চোখে দেখা সম্ভব? অ্যান্সার না। নর্মাল মাইক্রোস্কোপও দেখা সম্ভব? অ্যান্সার না। তাহলে কোথায় দেখবো আমরা কোষ বিভাজন? ইলেকট্রন মাইক্রোস্কোপ। কথা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আসতে আসতে তো অনেক দেরি হয়ে গেছে। মানে এখন আমাদের কাছে একটা ফার্স্ট ক্লাস ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে, সেটা কিন্তু এসছে 1800 সালের একদম শেষ দিকে এসে। তখনও সবার হাতে হাতে না মাইক্রোস্কোপটা পৌঁছায় নাই, বা তখন মানুষ কোষকে আলাদা করে দেখতে পারতো না। দেখা যেত একটা চামড়া কেটে নিছে, চামড়ার মধ্যে কোষ দেখতেছে, বাট এরকম একটা কোষকে আলাদা করে রাখলাম আমরা, তাকে জুম করে দেখছি কি ঘটনা ঘটছে, এত উন্নত প্রযুক্তি তখনও আসে নাই। তো এই জন্য তখন বিজ্ঞানের কিছু বানোয়াট কথাবার্তা বলতো। ভাই আমাদের ধর্মে কিছু এরকম মুরব্বী থাকে না, উল্টাপাল্টা ধর্মের লাইন ব্যাখ্যা করে, এরকম তখন কিছু সায়েন্টিস্ট ছিল, মুরব্বী সায়েন্টিস্ট। তারা বলতো কোষ হচ্ছে বাতাসে ঘুরে বেড়ায়, একটা মানুষ যখন বড় হয় তখন আসমান থেকে কোষ তার গায়ে এসে লাগে, এভাবে তার কোষ বড় হয় এবং সে বড় হয়। মানে আজগুবি কিছু কথা বলতো। আবার বলতো কখনো কোষ জন্মানো সম্ভব না, কোষ পৃথিবীর আসমানে ঘুরতেছে, 7 আসমানে, ওখান থেকে মানুষের বডিতে এসে লাগে, এরকম অনেক উল্টাপাল্টা তথ্য ছিল। মানে মানুষের মাথায় কখনোই একটা জিনিস আসতো না যে বাবা একটা স্পার্ম এন আর একটা ওভাম এন, এই দুইটা মিলে যে একটা আমরা টুয়াইজেন সেল বানাইছি, যেটা হচ্ছে একটা জাইগোট, এই বেসিক তো সবার কাছে ক্লিয়ার। এটা তো একটা সিঙ্গেল সেল অর্গানিজম, এক কোষী জীব। তার থেকে আমরা বিভাজন করে 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 1000 বার বিভাজন, 2000 বিভাজন করে করে আজকে আমি একটা ট্রিলিয়ন সেলওয়ালা বা 1000 কোটি কোষওয়ালা একটা জীবে রূপান্তরিত হয়েছে। এর মানে আমার জন্মতে জাইগোট থেকে হয়েছে। পরবর্তী সময় আমি এরকম এসে দাঁড়ায় আছে যার মধ্যে 100 কোটির উপরে কোষ আছে, 1000 কোটির উপরে কোষ আছে। বারবার প্রশ্ন আসতো এই 1000 কোটি কোষের জন্ম কোত্থেকে? কারো কাছে কোনো প্রুফ ছিল না। কেন প্রুফ ছিল না? কারণ তখনও ইলেকট্রন মাইক্রোস্কোপ ভালো করে ডেভেলপ করে নাই। এই জন্য নানান ধরনের মুরব্বী সায়েন্টিস্ট নানান ধরনের ব্যাখ্যা দিত, যে আসমান থেকে আসতেছে, মাটি থেকে কোষ উঠে আসে, কোষ সৃষ্টিকর্তা আকাশে বাতাসে দিয়ে রাখছে, এরকম অনেক ধরনের উল্টা পাল্টা বানোয়ার তথ্য তখন বিজ্ঞানী মহলে ছিল। কারণ সায়েন্টিস্টরা দেখতে পাচ্ছে না কোষটা আসতেছে কোত্থেকে, এত উন্নত যন্ত্রপাতি তাদের কাছে নাই। বাট বিজ্ঞানী প্রথমবারের মতো রুডলফ ভার্শো, বিজ্ঞানী ভার্শো, বিজ্ঞানী রুডলফ ভার্শো প্রথমবারের মতো একটা কথা বলেছেন চিৎকার দিয়ে সবার সামনে রয়্যাল সোসাইটিতে, অমনি সেলুলাই সেলুলা, অমনি সেলুলাই সেলুলা, চিৎকার দিয়ে বলেছে। এই কথাটার মানে হচ্ছে অমনি সেলুলাই সেলুলা, সেল থেকেই সেলের জন্ম। অমনি সেলুলাই সেলুলা, অমনি মানে বানানো, সেলুলা ই সেলুলা, সেলুলা থেকে সেলুলার জন্ম, ই মানে থেকে, অমনি সেলুলাই সেল, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অমনি সেলুলাই সেলুলা, চিৎকার দিয়ে বলে সবার সামনে। প্রথমবারের মতো বিজ্ঞানী মহলে রুডলফ ভার্শো এসে কোষ থেকে যে কোষের জন্ম হচ্ছে এই কথাটা উল্লেখ করে, ব্যাখ্যা করতে পারেন নাই কোষ বিভাজন কিভাবে হয়, বাট কোষ যে বিভাজিত হয় এবং কোষ থেকেই যে কোষের জন্ম হয় এটা প্রথমবারের মতো চিৎকার দিয়ে বলেছে সবার সামনে বিজ্ঞানী রুডলফ ভার্শো। কি বলেছিলেন? অমনি সেলুলা ই সেলুলা, মানে কোষ থেকে কোষের জন্ম হয়। তাই যদি কখনো বলা হয় কোষ বিভাজন সম্পর্কে সর্বপ্রথম কে জ্ঞানটা দান করেন, অ্যান্সার হচ্ছে রুডলফ ভার্শো। তাহলে সবাইকে অমনি সেলুলাই সেলুলা কথাটা বুঝতে পারছেন? বাংলা তো, বাংলাতে ভীর সাউ লিখতেই পারে, তার আব্বা মা তারে ভার্শো ডাকতো, এখন তুই ভীর সাউ ডাক, ভীর চাও ডাক, চাউমিন ডাকো, যা রাখবে ডাকবা, কিন্তু ভীর সাউ না, ভার্শো আসলে কথাটা, ঠিক আছে? আসেন। রুডলফ না, হ্যাঁ রুডলফই তো, ঠিক আছে রুডলফ তো, রুডলফ ভার্শো আর কি। আচ্ছা, তাহলে এখন আসেন, সে কিন্তু দেখেন রুডলফ ভার্শো যে আছে, রুডলফ ভার্শো কিন্তু কখনোই বলতে পারেন না কোষ বিভাজন কি জিনিস, মানে এটা কি বিভাজিত হয়ে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনো প্রক্রিয়া সে জানতো না। সে জাস্ট জানতো কোষ থেকে কোষের জন্ম হয়, সেটা চোখের সামনে দেখতে পেয়েছে মাইক্রোস্কোপে।
বাট এটা কিভাবে হচ্ছে, দুইটা কোষ পৃথক হয়ে যাচ্ছে নাকি, তার এত উন্নত প্রযুক্তি ছিল না। পরে বিজ্ঞানী ফ্লেমিং আসছে, ফ্লেমিং এসে প্রথমবারের মতো মাইক্রোস্কোপের নিচে স্যালামান্ডারের একটা কোষ আলাদা করলো। সামুদ্রিক স্যালামান্ডার হচ্ছে এটা, এটা এখন বিলুপ্ত প্রায় প্রাণী, এটা প্রায় বিলুপ্ত প্রাণী। এটা একই সাথে উভচর এবং সরীসৃপ গুণাবলী যুক্ত। এই স্যালামান্ডার হচ্ছে একটা প্রায় বিলুপ্ত প্রাণী, তার মধ্যে উভচর এবং আপনার সরীসৃপ দুই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এই স্যালামান্ডার যে জীব আছে তার থেকে একটা কোষ নিয়ে, তার একটা স্টেম সেল নিয়ে, তার একটা ভ্রূণ কোষ নিয়ে তার মধ্যে প্রথমবারের মতো কোষ বিভাজন তিনি লক্ষ্য করেন। কিন্তু উনি কোন কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন? তিনি মাইটোসিস লক্ষ্য করেছিলেন। তাই মাথায় রাখবেন, অনেকে কিন্তু মিওসিসের বাপ বলে রাখবে ফ্লেমিংকে। ফ্লেমিং কিন্তু মিওসিস দেখে নাই, ফ্লেমিং দেখেছিল মাইটোসিস। তাহলে প্রথমবারের মতো মাইটোসিস কে দেখতে পান, প্রথমবারের মতো মাইটোসিস বা কোষ বিভাজন দেখতে পান কে? বিজ্ঞানী ফ্লেমিং। তাই প্রশ্ন ভালো করে এনকাউন্টার করা শিখতে হবে, ভার্শোর কথা বলছে নাকি ফ্লেমিং এর কথা বলছে। আবার মিওসিস কিন্তু এখন না, মিওসিস আরো পরে আবিষ্কার হয়েছে ভালোভাবে, প্রথমে মাইটোসিস হয়েছে। তাহলে এতটুকু টপিক সবার কাছে ক্লিয়ার হলে একটু জানান, বুঝছেন নাকি সবাই? লাইভ থেকে বারবার পিছিয়ে যাচ্ছেন, বুঝলাম না, নেটওয়ার্ক খারাপ কি আপনাদের? সমস্যা নাই, প্যারালাল টেক্সট ফার বেটার, অনেক ভালো। আচ্ছা, তো আমরা এই জায়গায় ঢোকার আগে আপনাদের একটু বেসিক কিছু কথা ক্লিয়ার করি, যেটা তোমাদের বোঝা খুব জরুরি। সেটা কি? নর্মালি তোমাদের একটা আইডিয়া ছাড়া এই জায়গায় ঢোকা হয়তো উচিত হবে না, কোষ বিভাজন কথাটার মানে কি। বাট আমরা সবাই হয়তো জানি, আমরা যদি একটা কোষ এঁকে থাকি, এটা যদি একটা ইউক্যারিওটিক কোষ যদি আমরা ধরে রাখি, এটাও বাদ দিয়ে যাও, এটা ইউক্যারিওটিকও না প্রোক্যারিওটিকও না। বাট তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয়, যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া মাছ ভাজার জন্য কি দরকার, তা অ্যান্সার হচ্ছে ভাইয়া মাছ ভাজার জন্য তেল দরকার, মাছ দরকার, মশলা দরকার। এরকম পৃথিবীর প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য এসেনশিয়াল কিছু জিনিস দরকার। যেন আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি, আমি তোমাকে কিন্তু পড়াইছি যে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ার জন্য কি দরকার, তুমি একটা কথা বলতে পারো, ভাইয়া একটা ডিএনএ লাগবে, ভাইয়া হেলিকেজ লাগবে, ভাইয়া ডিএনএ পলিমারেজ লাগবে, ভাইয়া এটিজিসি কিছু নিউক্লিওটাইড লাগবে, এগুলো আপনি আমাকে দিলে আমি আপনাকে রেপ্লিকেশন করে দিব। পৃথিবীর প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য কিছু এসেনশিয়াল বা আবশ্যিক উপাদান দরকার। পরীক্ষায় যদি তোমাকে কখনো জিজ্ঞেস করা হয়, বা আমি যদি তোমাকে কখনো বলি যে কোষ বিভাজন যদি একটা প্রক্রিয়া হয়, কোষ বিভাজন যদি একটা সিস হয় বা যদি একটা কাইনেসিস হয়, আমি কিন্তু ক্লাসে তোমাদের বলার কথা সিস বা কাইনেসিস কথাটার মানে হচ্ছে একটা প্রক্রিয়া। বলেছি না তোমাদের ক্লাসগুলো, তোমাকে একটু জানান দেন তো, হ্যাঁ নাকি না, জানাইছে নাকি? সিস বা কাইনেসিস হচ্ছে একটা প্রক্রিয়া, পড়ানোর তো কথা। সিস বা কাইনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, কোলার কথাগুলো বলেছি না? সিস মানে প্রক্রিয়া, অবশ্যই বলেছি, না বলে তো ক্লাস শেষ করার কথা না, অবশ্যই জানানোর কথা। তাহলে কোষ বিভাজন যদি একটা প্রক্রিয়া হয়, তাহলে কোষ বিভাজন প্রক্রিয়ার জন্য সবার আগে যেটা মাস্ট তোমার দরকার, মাস্ট মাস্ট তোমার যেটা দরকার সেটা হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস সাথে তোমার কি দরকার? ক্রোমোজোম। ক্রোমোজোম কথাটার মানে হচ্ছে ক্রোমাটিন দরকার। ক্রোমাটিন কথাটার মানে হচ্ছে তোমার ডিএনএ দরকার। তাহলে সবাইকে আমার এটার কথার সাথে একমত যে সুগঠিত নিউক্লিয়াস মানে তার মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম মানে তার মধ্যে ক্রোমাটিন আছে, ক্রোমাটিন মানে তার মধ্যে ডিএনএ আছে। এতটুকু কথায় কি তোমরা একমত? শেষ ক্লাসগুলো থেকে একটু অ্যানালাইজ করে বলো তো, এতটুকু কথার সাথে একমত নাকি? সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে, বলেছি? আচ্ছা, এক্সেলেন্ট, চমৎকার। তাহলে মাথা রাখবা, যদি কোষ বিভাজন করতে চাও তাহলে তোমার সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা পারফেক্ট নিউক্লিয়াস। পারফেক্ট নিউক্লিয়াস ছাড়া কখনোই কোষ বিভাজন করা সম্ভব না। কোষ বিভাজন করার জন্য আরেকটা জিনিস দরকার, বাট সেটা এক একটা কোষে এক এক রকম। সেটা হচ্ছে যদি তুমি কখনো প্রাণী কোষে কোষ বিভাজন করতে যাও, প্রাণী কোষে, আমি প্রাণী কথাটা লিখলাম, তবে সেখানে দরকার সেন্ট্রিওল। আর যদি কখনো উদ্ভিদ কোষে করতে যাও তাহলে সেখানে সেন্ট্রোজোম হলেই চলে। সেন্ট্রোজোম হলেও চলে, না হলেও চলে।
তাহলে তোমাকে যদি কখনো এখান থেকে প্রশ্ন করা হয় প্রাণী কোষে কোষ বিভাজন হওয়ার জন্য কেন সেন্ট্রিওল দরকার, একটু পরে শিখে যাবা, ক্লাস চলতে চলতে শিখে যাবা, জাস্ট ক্লাসে থাকো। প্রাণী কোষে যদি কখনো কোষ বিভাজন করতে যাও সেন্ট্রিওল মাস্ট, এটা তো লাগবেই, সাথে তোমার নিউক্লিয়াসটা প্রয়োজন। বাট উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকলেও ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই, বাট নিউক্লিয়াসটা লাগবেই। তাহলে তুমি আমাকে বলো কোন জিনিসটা ছাড়া কখনোই কোষ বিভাজনে ঢোকা যাচ্ছে না বা ক্রোমোজোমকে ভাগ করা যাচ্ছে না? অ্যান্সার হচ্ছে ক্রোমোজোম ইটসেলফ। তুমি বিরিয়ানি ভাগ করতে চাও, তোমার সবার আগে বিরিয়ানি দরকার না, তোমার বিরিয়ানি নাই, তুমি ভাগ করে খাও বা কি? তুমি কোষ বিভাজন করছো মানে নিউক্লিয়াস থেকে ভাগ করছো, নিউক্লিয়াসে তোমার কাছে নাই, তাহলে ভাগ করবা কিভাবে? তাহলে আমরা যদি কোষ দিকে তাকাই, আমাদের কাছে দুই ধরনের কোষ ছিল, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে উন্নত কোষ। আমাকে একটু মনে করে বলতে পারবা কার কাছে সুগঠিত নিউক্লিয়াস ছিল আর কার কাছে সুগঠিত নিউক্লিয়াস ছিল না? মানে কার কাছে ক্রোমোজোম ছিল কার কাছে ক্রোমোজোম ছিল না, কিছু কি মনে পড়ে ক্লাসগুলো থেকে? একটু বলেন তো। ঈদ মোবারক ভাইয়া, চমৎকার। হাজি মোহাম্মদ মহসিন, আমার ভাই পাস করেছে হাজি মোহাম্মদ মহসিন থেকে, আমার ভাই চিরাং মেডিকেল কলেজ থেকে পাস করেছে। পার্থক্য কি? সেন্ট্রোজোম হচ্ছে গোল্লা বলটা, তার মধ্যে ছোট ছোট যে পিন্ডা পিন্ডা নালী থাকে এগুলাকে সেন্ট্রিওল বলে। এর মানে হচ্ছে এটা যদি সেন্ট্রোজোম হয়, তার মধ্যে যে বক্সগুলো থাকে সেটা হচ্ছে সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রিওল, আর এটা হচ্ছে সেন্ট্রোজোম। পুরোটাকে একসাথে বলা হয় সেন্ট্রোজোম, ভেতরের নালীগুলোকে বলা হয় সেন্ট্রিওল। সবাইকে এতটুকু বুঝছেন? আচ্ছা, তাহলে আমাকে বলো আদি কোষ কি কখনো কোষ বিভাজন করতে পারবে? তখন আমি ডিরেক্ট প্রশ্ন, প্রোক্যারিওটিক জীব বা আদি কোষ কি কখনো কোষ বিভাজন করতে পারবে? কি মনে হয় ওর কি করার মতো যোগ্যতা আছে? না, নাই। ক্লিয়ার হয়ে গেছে সবাই? তাহলে বেসিকটা বুঝতে হবে, আদি কোষ কখনো কোষ বিভাজন করতে পারছে না। তাহলে যখনই তোমাকে প্রশ্ন করবে কোষ বিভাজন কত প্রকার, বই কিন্তু অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস তিনটা ভাগ বললেও প্রকৃত কোষ বিভাজন বলতে বোঝানো হয় এই দুইটা কোষ বিভাজনকে। এই দুইটা বিভাজনকে কি বলা হয়? প্রকৃত কোষ বিভাজন। কারণ এই কোষ বিভাজনগুলো কোথায় ঘটে? ইউক্যারিওটিক প্রাণীগুলোতে ঘটে। কোথায় ঘটে? ইউক্যারিওটিক জীবগুলোতে ঘটে। কারণ কি? কারণ এখানে নিউক্লিয়াস আছে বা সুগঠিত নিউক্লিয়াস আছে। বাট অ্যামাইটোসিস কথাটার মানে একটু ভেঙে ভেঙে যদি আমরা পড়ি, এ কথাটার মানে হচ্ছে না, মাইটোসিস কথাটার মানে হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। তাহলে দেখো তোমাকে মাইটোসিস নামের মধ্যেই বলে দেওয়া হচ্ছে এটা কোনো ধরনের কোষ বিভাজন না। তাহলে মাথায় রাখবেন অ্যামাইটোসিসকে কিন্তু সরাসরি কখনো কোষ বিভাজন বলা হয় না, বাট তাও এই প্রক্রিয়ায় কোষটা বিভাজিত হয়, যেমনে পারে তেমনে হয়, কোনো প্রসেস ফলো করে না, কোনো স্টেপ ফলো করে না, কোনো নিয়ম মেনে চলে না। এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, এত কিছু ক্লাস 9-10-এ পড়ে আসছো, কোনোটাই অ্যামাইটোসিসে ঘটবে না। এটা কেমন যেন একটা অদ্ভুত জিনিস, আমরা একটু পরে সেটা পড়বো। বাট অ্যামাইটোসিসকে কখনো প্রকৃত কোষ বিভাজন বলা হয় না। কেন? কারণ নামের মধ্যে আছে এ মাইটোসিস, এ মানে না, মাইটোসিস মানে বিভাজন, যেটা কোষ বিভাজন না তাকে কি বলা হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যাবে? এটা দেখা যাবে আদি কোষে দেখা যাবে। কারণ কি? কারণ একটাই কারণ, তার মধ্যে কোনো প্রকার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে একটু ব্র্যাকেট দিয়ে লিখবেন সুগঠিত না। তাহলে এতটুকু কি বুঝতে পারছো কেন অ্যামাইটোসিসকে আমরা মানে কোনো পারফেক্ট সেল ডিভিশন বলতে পারছে না? কেন এই কথাটা কি ক্লিয়ার? পরীক্ষা যদি কখনো আসে অ্যামাইটোসিসকে প্রকৃত কোষ বিভাজন বলা চলে না, কথাটা কি ব্যাখ্যা তোমরা লিখতে পারবা? আমাকে একটু বলেন। ভাইরাস তো কোনো কোষ না সুমন, কোষের কোষ বিভাজন হয়, ভাইরাস কি কোনো কোষ? ভাইরাস কোনো কোষ না, তাই ভাইরাসের কখনো বিভাজন হয় না। হ্যাঁ অ্যামাইটোসিস হয়, তো আমি তো বললাম আদি কোষীদের অ্যামাইটোসিস হয়, বাট ওটাকে কোষ বিভাজন বলা চলে না আর কি, ওটাকে অ্যামাইটোসিস বলতে হয়। অ্যামাইটোসিস ইজ অ্যামাইটোসিস, কোষ বিভাজন ইজ কোষ বিভাজন। তাই অ্যামাইটোসিসকে কখনো কোষ বিভাজন বলে কোষ বিভাজনের মতো করে চিন্তা করা যাবে না আর কি, বুঝতে পারছেন? সাপোজ আমি ভাত আর মাটন বা রেড মিট খুব দম দিয়ে রান্না করে বিরিয়ানি রান্না করলাম, আর তুমি সাদা ভাত আর খাসির মাংস মিশে আমরা বলে এটা বিরিয়ানি, দুটো দেখতে বিরিয়ানির মতো মনে হয়, দুটো বিরিয়ানি না।
এটা কোষ বিভাজন হলো, কিন্তু কোষ বিভাজন বলা যাবে না, বাট এখানে বিভাজন হচ্ছে, বাট এগুলোকে পারফেক্ট কোষ বিভাজন বলা হয়। তাই প্রকৃত অপ্রকৃত কথাটার মানে তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? এই দ্বিবিভাজনটাই হচ্ছে, এটাকে বলা হয় দ্বিবিভাজন। কেন বলছে আমরা একটু পরে ব্যাখ্যাগুলো পড়বো, আসেন। দ্বিবিভাজন কথাটার মানে একটু আমরা বুঝবো, আসেন। কেন এটাকে দ্বিবিভাজন বলা হয় মাইটোসিসকে? বিভাজিত হয় না কোষ, আমরা একটু পরে এটাতে আসছি। প্রথমে আমরা শিখবো একটু অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস যে কোন কোন জায়গায় ঘটে, ব্যাকটেরিয়ায় ঘটে, এটা সবাই বুঝে গেছে অলরেডি। তোমাকে আরেকটা যেটা মনে রাখতে হবে, তুমি অ্যামিবাও পারবা, কারণ অ্যামিবা যে এককোষী, এটা তোমরা সবাই জানো। অ্যামিবা একটা এককোষী বাট পুরানো প্রকৃতির কোষ। কিন্তু নীলাভ সবুজ শৈবাল, এটা শুনে তোমাদের একটা ডাউট হইতে পারে, কারণ পৃথিবীর প্রায় সকল শৈবাল 99% শৈবাল হচ্ছে 99% শৈবাল হচ্ছে প্রকৃত কোষী। প্রকৃত কোষী। শুধুমাত্র 1% শৈবাল হচ্ছে আদিকোষী, এবং সেখানে অ্যামাইটোসিস ঘটে 1% শৈবাল। তাই মাথায় রাখবা, শৈবাল কথাটা শুনে অনেকের মাথায় আসতে পারে শৈবালে কোষ বিভাজন হয়, দ্যাটস ট্রু। শৈবালে মাইটোসিস, দ্যাটস ট্রু। বাট পরীক্ষায় যখন অপশনে তোমাকে ডিরেক্টলি উল্লেখ করে দিবে নীলাভ সবুজ শৈবালে কোনটা ঘটে, তখন কিন্তু তুমি মাইটোসিস বলতে পারবা না, কারণ 99% শৈবালে মাইটোসিস ঘটলেও এই শৈবালটাতে শুধুমাত্র অ্যামাইটোসিস ঘটে। তাই এটা কখনো ভুল করা যাবে না। ম্যাক্সিমাম ট্যালেন্টেড স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করে থাকে, কারণ তাদের মাথায় কনসেপ্ট আকারে ঢুকে বসে থাকে শৈবাল অনেক ভালো, অনেক উন্নত কোষী, সুতরাং মাইটোসিস হবে। সব শৈবালে মাইটোসিস হবে, শুধুমাত্র কোথায় হবে না, নীলাভ সবুজ শৈবাল। এটাকে ইংরেজিতে অনেক সময় পরীক্ষা অপশনে দিয়ে দেয়, সেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালজি, ঠিক আছে? এখন আসেন, অ্যামাইটোসিসকে কেন কোষ বিভাজন বলা হচ্ছে না? অ্যামাইটোসিস বোঝানোর জন্য যদি আমরা খুব সিম্পলি বলি, ধরো আমার কাছে একটা বন আছে, এই বন, এটা একটা বাটার বান, আমার কাছে একটা বান আছে, এখানে একটা লোক দাঁড়ায় আছে, এখানে একটা লোক দাঁড়ায় আছে, দুইটা লোক এই বনটাকে ধরলো, ধরার পর ওই দিক থেকে টানতেছে আর ওই দিক থেকে টানতেছে। টানার ফলে কোনো গ্যারান্টি আছে মাঝ বরাবর সমান বিভাজন হবে? আমাকে বলেন তো, গ্যারান্টি আছে যে মাঝ বরাবর সমান বিভাজন হবে এবং এমন ভাবে বিভাজন হবে যাতে দুইটা কোষে, দুইটা বনের মধ্যে সমান পরিমাণ বাটার, সমান পরিমাণ কাবাব, সমান পরিমাণ সালাদ যাবে? এরকম কোনো কি গ্যারান্টি আছে? এমনও হইতে পারে না কিছু একটা সস ছিটকে বাইরে চলে গেল, মুরগির একটা পিস বাইরে ছিটকে পড়ে গেল, এরকম হইতে পারে না? তাহলে দেখেন, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এই কোষটা এমন ভাবে বিভাজিত হয় যে আগে থেকে ডিটারমাইন থাকে না যে এই কোষ এবং এই কোষ তারা পরস্পর সমান হবে। তাদের দেখে মনে হয় এমন ভাবে যে এই দুইটা কোষকে মাঝখান বরাবর টান দিয়ে তাদেরকে আলাদা করে ফেলতেছে। মাঝখানে কোনো প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ কিছু হবে না। দেখে মনে হচ্ছে নিউক্লিয়াস বা এখানে যে একটা অপ্রকৃত যে একটা নিউক্লিয়াস আছে বা নিউক্লিয়ার বস্তু আছে, এখানে কিন্তু অপ্রকৃত। নিউক্লিয়াস বলতে বোঝানো হচ্ছে নিউক্লিয়ার বস্তুকে। কাকে বোঝানো হচ্ছে? নিউক্লিয়ার বস্তুকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে আমরা টান দিয়ে আলাদা করে ফেললাম, টান দিয়ে আলাদা করে ফেললাম, টান দিয়ে আলাদা করে ফেললাম, মাঝখানে কিন্তু কোনো প্রকার প্রোফেজ হয় নাই, পানি ঢুকে নাই, পানি বের হয় নাই, স্পিন্ডল তন্তু হয় নাই, মেটাফেজ হয় নাই, কিছু হয় নাই। দেখে মনে হচ্ছে টান দিয়ে তাকে ছিঁড়ে আলাদা করে ফেলছে। নর্মালি কি কোষ বিভাজন এত ইজিলি করা যায়? করা যায় না। কত কাহিনী, পানি ঢোকাও, ক্রোমোজোম গুলোকে আলাদা করো, একটা নিউক্লিয়ার মেমব্রেনকে দূর করো, স্পিন্ডল তন্তু নিয়ে আসো, সেগুলোকে ক্রোমোজোমে ঝুলাও, তারপর ওগুলোকে মাঝখানে নিয়ে আসো, মেটাফেজ, দেখতে অনেক মোটা মোটা হবে, আবার দুই প্রান্তে চলে যাবে, আবার কোষ আলাদা হবে, অনেক কাহিনী করতো তো না? বাট এখানে কি ওরকম কোনো কাহিনী দেখতে পাচ্ছ না? তো যেহেতু এই ধরনের কোষ বিভাজনে কোষকে টেনে হিচড়ে দুই ভাগে ভাগ করে ফেলা হয়, তাই এই অ্যামাইটোসিসকে প্রকৃত বলা যায় না, এটাকে বলা হয় অপ্রকৃত কোষ বিভাজন বা সরাসরি কোষ বিভাজন। সরাসরি কেন? কোনো ধরনের কাহিনী নাই, আসলাম ঠাস করে টান দিয়ে ছিঁড়ে ফেললাম। সরাসরি কোষ বিভাজন বা অনেক সময় বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, মানে চোখের সামনে হচ্ছে এরকম, আসলো ধুমধাম ঠাস শেষ, মানে এখানে কোনো মাঝখানে কোনো লুকানো স্টেপ নাই, আসলো টান দিলাম ঠাস শেষ, এরকম প্রত্যক্ষ কোষ বিভাজন।
তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় বা অ্যামাইটোসিসকে কেন অপ্রকৃত কোষ বিভাজন বলা হয়, তখন কি ব্যাখ্যা করতে পারবেন যে কেন হচ্ছে না? তাহলে অ্যামাইটোসিস কেন প্রকৃত কোষ বিভাজন না? নাম্বার 1, এখানে কোনো নিউক্লিয়াস দেখতেই পাওয়া যায় না। 2, সুগঠিত নিউক্লিয়াস নাই, মানে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আছে বা বস্তু আছে বাট নিউক্লিয়াস নাই। এখানে কোনো প্রকার মধ্যবর্তী পর্যায়ে অনুসরণ করা হয় না। এখানে প্রোফেজ নেই, প্রোমেটাফেজ নেই, মেটাফেজ নেই, অ্যানাফেজ নেই, টেলোফেজ নেই। এখানে মাতৃকোষ আর উৎপন্ন অপত্য কোষ সমান নাও হতে পারে, সমান হইতেই হবে এরকম কোনো কথা নাই। নিউক্লিয়াস সমান নাও হতে পারে। যেহেতু উপরের কোনো প্রকার অভ্যন্তরীণ পর্যায় ছাড়া এখানে বিভাজন ঘটে, তাই এটাকে কখনো প্রকৃত কোষ বিভাজন বলা চলে না। ব্যাখ্যাটা কি সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তো আমাকে একটু জানাও। অ্যামাইটোসিস প্রোক্যারিওটিকে হয় তাহসিন? একদম আসমান থেকে এসে ক্লাসের মধ্যে ধুম করে টেবিলে পড়লা। এই অ্যামাইটোসিস কি ইউক্যারিওটিকে হয় আমি একবারও বলছি? বলেন তো, অ্যামাইটোসিস কি ইউক্যারিওটিক হয় আমি একবারও বললাম? মাঝখান থেকে কে এসে বললো আবার ইউক্যারিওটিক অ্যামাইটোসিস হচ্ছে? তাহলে কেন হইলো এরকম? সে কোত্থেকে আসছে? ভাইরাসের সংখ্যা বৃদ্ধি আমরা পড়বো অণুজীব চ্যাপ্টারে, ওখানে দেখবেন আমরা নতুন নতুন লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র নিয়ে আসবো। ওটা আবার ডিফারেন্ট কেস অফ বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি, ওটা কোষ বিভাজন না, ওটা ডিফারেন্ট। অ্যামাইটোসিস কোথায় হয়? ইয়ামিম, সবাইকে একটু ইয়ামিমকে জানাই দেন যে অ্যামাইটোসিস কোথায় হয়। লাভ কি? দুইটা কোষ হচ্ছে, বাচ্চা হচ্ছে দুইটা, দুইটা বাচ্চা না হলে তো বেঁচে থেকে লাভ নাই। পরে দুইটা বাচ্চা থেকে আবার দুইটা বাচ্চা হবে, কিন্তু পারফেক্ট কোষ বিভাজন হচ্ছে না, বেঁচে থাকার মতো কোষ বিভাজন হচ্ছে আর কি। আচ্ছা, সবাই একটু জানা দেন ইয়ামিমকে কোথায় হয়, তাহলে আমি বুঝে যাবো আপনারা জানেন। তাহলে সবাই অ্যামাইটোসিস ক্লিয়ার, বুঝতে পারছেন? আসেন এখন আগের স্লাইডের অ্যান্সারে। যে কোষ বিভাজন হয় না এরকমও কোনো কোষ আছে নাকি? এই কথাটা আসলে ইন্ডিকেট করছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে, যে ইউক্যারিওটিক সেলের কোথায় কোষ বিভাজন হতে পারে না। তাহলে দেখো, ইউক্যারিওটিক কোষগুলোতে, বা আমি যদি প্রাণী কোষ নিয়ে একটু চিন্তা করি, আমরা কি বললাম, আমরা যদি প্রাণী কোষ নিয়ে চিন্তা করি, তাহলে দেখো প্রাণী কোষে কোষ বিভাজন করার জন্য দুইটা জিনিস দরকার। আমি দেখাবো একটু পর কেন আমি কথাগুলো লিখলাম, তোমরা মুখস্থ করলে করতে পারো এখন, বাট একটু পরে বুঝে যাবা কেন শুভ ভাই এখানে সেন্ট্রিওল কথাটা লিখলো, এটা ছাড়া কেন হচ্ছে না। একটা হচ্ছে সেন্ট্রিওল, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সবাইকে এতটুকু জিনিস মনে করতে পারছো আমি যে একটু আগে পড়ায় আসলাম যে কোন দুইটা জিনিস খুব বেশি এসেনশিয়াল? এতটুকু কি সবার মনে আছে যে একটু আগে পড়ে আসলাম ফর সেল ডিভিশন আমাদের দুটো জিনিস মাস্ট লাগবে প্রাণী কোষে? প্রাণী কোষে একটা আমরা বক্স করে দেই। সবার কি এতটুকু মনে আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা একটু একটু করে আগাই। তাহলে সবার আগে বল, আমরা একটা কোষের নাম বললাম, সেই কোষের নাম হচ্ছে, আমরা একটা কোষের নাম বলি, সেই কোষের নাম হচ্ছে আরবিসি। তাহলে আমরা যদি আরবিসির দিকে তাকাই, আরবিসি এমন একটা কোষ না যেই কোষের মধ্যে পুরোটা হিমোগ্লোবিনে ভর্তি। আরবিসি এমন একটা কোষ না যার মধ্যে শুধুমাত্র হিমোগ্লোবিনে ভর্তি। ওর মধ্যে কি কোনো প্রকার নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় আরবিসির মধ্যে? আরবিসি যদিও একটা প্রকৃত কোষ, মানে আমাদের মধ্যে থাকা একটা কোষ, তাও আরবিসির মধ্যে কি প্রকৃত বা পরিণত আরবিসির মধ্যে কি তুমি নিউক্লিয়াস দেখতে পাও? একটু জানাও তো, আছে নাকি নাই? অ্যামিবা ইউক্যারিওটিক হওয়া সত্ত্বেও সে পারে না, না। তাহলে এই ভদ্রলোক প্রকৃত কোষী হওয়া সত্ত্বেও সে কি কোষ বিভাজন করতে পারবে? পারবে না। তাহলে সবার কাছে ক্লিয়ার কেন আরবিসি কোষ বিভাজন করতে পারে না? বুঝছেন সবাই? ভেরি গুড। আসেন নেক্সট, আমাদের সেন্ট্রিওল নাই এরকম দুইটা কোষ আছে, সেন্ট্রিওল থাকে না, যদিও প্রাণী কোষ, তাও সেন্ট্রিওল থাকে না এরকম দুইটা কোষ আছে। সেগুলা কি কি? একটা হচ্ছে পেশি কোষ, আরেকটা হচ্ছে নিউরন। আমাদের পেশি কোষ আর নিউরনের মধ্যে কোনো প্রকার সেন্ট্রিওল থাকে না। তাহলে বলেন পেশি কোষ একটা প্রাণী কোষ, ও যদি উদ্ভিদ কোষ হতো তাহলে আলাদা কথা ছিল। আবার নিউরন হচ্ছে একটা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ হলে আলাদা কথা ছিল। বাট যেহেতু ওদের কাছে সেন্ট্রিওল নাই, তাই পেশি কোষ এবং নিউরন কখনোই বিভাজন করতে পারে না। তুমি যদি জন্মের সময় 1000টা নিউরন নিয়ে জন্মাও, তাহলে মরার সময় তোমার কোনোভাবেই 1001টা নিউরন হইতে পারবে না, কমে 900টা হইতে পারে।
তুমি যদি জন্মের সময় 1200টা পেশি কোষ নিয়ে জন্মাও, তাহলে মরার সময় তোমাকে 1200টা বা 1200 থেকে কম পেশি কোষ নিয়ে মরতে হবে, কারণ মাঝখানে দুটো পেশি কোষ তো মরে গেল। বাট নতুন পেশি কোষ জন্ম দেওয়া সম্ভব না। তাই মাথায় রাখবেন। শুনে একটু অবাক লাগতে পারে, ভাইয়া ছোটবেলায় তো ব্রেন ছোট ছিল, আমরা তো অনেক বড় হয়ে গেছি, ব্রেন বড় হয়েছে, আপনি বলছেন নিউরন বিভাজন করে না। ব্রেন কিভাবে বড় হইলো? ব্রেনের মধ্যে নিউরন শুধুমাত্র 25 ভাগ গঠন করে, ব্রেনের মধ্যে আরো 75 ভাগ গঠন করে অনেক উন্নত কোষ আছে। ব্রেন মানে নিউরন না। ছোটবেলা থেকে পড়তে পড়তে অনেকের মাথায় হয়তো ঢুকে বসে আছে ব্রেন মানেই নিউরন। নিউরন জাস্ট ব্রেনের একটা সেল, এরকম আরো 4-5টা নিউরনের সেল আছে যারা বিভাজন করতে পারে। বাট নিউরন জন্মতে যা ছিল এখনো তাই আছে, এর থেকে বাড়া সম্ভব না। ঠিক সেম ভাবে আপনি যদি জিমে যান, আপনার মনে হইতে পারে আপনার পেশি ফুলে যাচ্ছে। জিমে গেলে কি হয়, জিমে যাওয়ার আগে ধরো তোমার পেশি ছিল এতটুকু, এটা হচ্ছে জিমে যাওয়ার আগে তোমার পেশি কোষের সাইজ। যখন জিমে গিয়ে তুমি এর উপর একটা লোড দাও, বা যখন তুমি পুশ আপ দাও, বা যখন তুমি ফুটবল খেলো বা দৌড়াও, তখন এই পেশি কোষের উপর টান পড়ে, টান পড়ে চারপাশে, পেশি কোষগুলোকে টানা টানা হয়। আপনি যখন ভাঁজ করেন ডাম্বেল নিয়ে, তখন এই বাইসেপসের উপর খুব টান পড়ে, চারপাশ থেকে স্ট্রেস করে। স্ট্রেস করার কারণে আফটার দ্য জিম তোমার এই পেশি কোষ যেটা আছে সেটা একটু ফুলে ফেপে বড় হয়, দ্যাটস ইট। মানে পেশি কোষের সাইজ পরিবর্তন হয়। পেশি কোষ বড় হতে পারে, ছোট হতে পারে, বাট সংখ্যাই বাড়ে না। তাহলে আমাদের সবার কি মনে থাকবে, এটা নিয়ে কিন্তু সবাই পরীক্ষায় ভুল করে, যে পেশি কোষ আর নিউরন যে কোষ বিভাজন করতে পারে না। তাহলে সবার কাছে ক্লিয়ার কেন পারছে না? সাবিয়া তাবাসসুম, তোমার এই প্রশ্নের উত্তর আমরা দিব রক্ত সংবহন চ্যাপ্টার ক্লাসে। ভাইরাস বংশবৃদ্ধি করে, তবে সেটাকে বলা হয় লাইটিক এবং লাইসোজেনিক চক্র। আমরা যখন, বা যে ভাইয়া তোমাদেরকে অণুজীব পড়াবে সেই ভাইয়া তোমাদের অণুজীব চ্যাপ্টারে ভাইরাস কিভাবে করছে, সেটাকে কেন কোষ বিভাজন বলা হচ্ছে না, বা সেটাকে কেন লাইটিক লাইসোজেনিক চক্র বলা হচ্ছে, সেগুলো পড়াবে। বাট আজকে আমরা পড়ছি যারা কোষ তাদেরকে নিয়ে, ওদের ফান্ডা আলাদা, ভাইরাসের ফান্ডা আলাদা। মাসেলে নিউক্লিয়াস থাকে, বাট মাসেলে কি নাই? হ্যাঁ, আদিকোষ বড় হইতে পারে না, নিউরন মরে না, নিউরন রিপেয়ার করতে পারে। ব্রেন টিউমার ওই যে বাকি 75% কোষ যে আপনার বিভাজন করতে পারে, ওদের থেকে নিউরন আপনার টিউমার হচ্ছে। বাট নিউরনে কখনো টিউমার হয় না, ব্রেইনে টিউমার হয়। ব্রেইনে টিউমার মানে যে নিউরনের টিউমার হয়েছে তা না। আপনার ব্রেনের মধ্যে 1000 ধরনের জিনিসপত্র আছে, সেখানে টিউমারটা হয়েছে। নিউরন ইজ ওকে, নিউরন ইজ ফাইন। হ্যাঁ, না, হেমাটোসিস একটা থেকে দুইটা হয় না, সিভ সেল বিভাজিত হয় না, নতুন করে পেশিকোষ হয় না কেন? এটাই তো পড়াইলাম। সবাই একটু আখিকে বলে দাও তো কেন পেশিকোষ বিভাজিত হচ্ছে না, হচ্ছে না। সবাই একটু আগে কি বলে দেন যে কেন পেশিকোষ বিভাজিত হচ্ছে না, পেশিকোষ এমন কি নাই? দেখে আমাকে একটু ক্লিয়ার করে এটা, যে আমরা কি বুঝতে পারছি নাকি হোয়াট ইজ দ্য রোল অফ সেন্ট্রিওল এন্ড নিউক্লিয়াস ইন কোষ বিভাজন? ওকে একটু বলেন সবাই। সবাই কি এটা বুঝছো? হ্যাঁ, ব্রেন টিউমার হলে মরে যায় ভাই। মরে যায় না বাবা, ট্রিটমেন্ট আছে তো। আপনার ব্রেন টিউমার এত টেনশন কেন? আচ্ছা, আসেন। তাহলে আমরা অ্যামাইটোসিস পড়ে ফেললাম। এখন অ্যামাইটোসিসের পর আমরা কোষ চক্রে পড়তে যাবো, বাট আমাদের এই স্লাইডটা বোঝার আগে আমাদের অনেক গল্প বুঝতে হবে। গল্প না বুঝলে সেল সাইকেল এখন অনেকটা চাইনিজ মনে হতে পারে। কি কি বোঝা দরকার? আপনাকে আমি একটা কোষের সিরিজের জীবন চক্র দেখাবো, মানে একটা কোষ জন্মাইলো, জন্মের পর থেকে তার কাজ কি আসলে একটু বোঝা খুব দরকার, কি কি কাজ করছে সে। ধরেন এটা হচ্ছে আপনার শরীরের প্রথম কোষ, দিস ওয়ান। এই কোষটা হচ্ছে তোমার বডির ফার্স্ট সেল, তাই এটাকে আমি নাম দিলাম কি, মাতৃকোষ। মাতৃকোষ যখন কোষ বিভাজনে ঢুকবে, কোষ বিভাজনে ঢোকার আগে মাতৃকোষের একটু প্রিপারেশনের দরকার পড়ে। মা হবার প্রিপারেশনের দরকার পড়ে না। আমি কি চাইলে এখন কালকে একটা বাচ্চা পয়দা করে ফেলতে পারবো? ঠুস করে রাস্তা দিয়ে হাঁটলাম, মনে হলো ভালো লাগতেছে না, একটা বাচ্চা হলে ভালো হয়, বসলাম ডিম একটা পারলাম, বাচ্চা হলে, এরকম তো সম্ভব না। প্রত্যেকটা প্রসেসের জন্য একটা টাইম দরকার। তোমার হয়তো ছোট বয়সে যখন ক্লাস 9-10 স্যারেরা পড়াইছে, তখন দেখবা স্যারেরা ধুম করে প্রফেস শুরু করে দেয়, ধুম করে প্রোমেটাফেস শুরু করে দেয়, এত মজা না। এগুলো মাঝখানে অনেক প্রসেস আছে। এটা নিয়ে দেখা যায় যারা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তারা 3-4 বছর শুধু এগুলো নিয়ে পড়ে। ঠিক বুঝতে পারছেন কত হিউজ পড়া? আমরা জাস্ট হিউজ পড়াশোনার সামান্য জিনিস দেখবো। যখন একটা কোষ সিদ্ধান্ত নেয় সে কোষ বিভাজন করবে, এর আগে তার একটা প্রিপারেশন ফেজের দরকার পড়ে। যে প্রিপারেশন ফেজে সে কোষ বিভাজন করার জন্য যা যা দরকার, আমি যদি আরো সিম্পল করে বলি, একটা স্যার ছিল আমাদের, জাবেদ স্যার। জাবেদ স্যার একটা কথা বলতো, তোমরা যখন ডিসিশন নিবা রান্না করবা, তখন চাইলে তুমি চুলার আগুন ধরাই দিলে রান্নাটা হবে না। যেটা রান্না করতে চাও তার জন্য আগে তোমার বাজারে যেতে হবে, টাকা খরচ করবা, টাকা খরচ করে বাজারে যাবা, বাজারে গিয়ে তোমার যেটা দরকার সেই মাল মশলা কিনবা, কিনে বাসায় আনবা, তারপর রান্নাটা শুরু করতে পারো। তাহলে চাইলে যেমন রান্না শুরু করা যায় না, চাইলে কোষ বিভাজনটা শুরু করা যায় না। এর আগে তোমার যত ধরনের যন্ত্রপাতি দরকার সব যন্ত্রপাতি আগে থেকে গুছাই রাখতে হবে, এরপর তুমি সেগুলো দিয়ে রান্না করবা বা কোষ বিভাজন করবা। তাহলে প্রত্যেকটা কোষ কোষ বিভাজনে ঢোকার আগে কিছু প্রিপারেশন নেয়, কি নাই? প্রিপারেশন নেয়। এই প্রিপারেশন নেওয়াটাকে বলা হয় ইন্টারফেজ।
তাহলে হোয়াট ইজ ইন্টারফেস? যেই সময় জুড়ে একটা কোষ পরবর্তী কোষ বিভাজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়। আমি আবার বলছি, হোয়াট ইজ ইন্টারফেস? যেই সময় জুড়ে একটি কোষ তার পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুতি নেয়, সেই সময়কে কি বলা হয়? প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস পর্যায়। প্রস্তুতি নেওয়া যখন কমপ্লিট হবে তখন সে কোষ বিভাজনের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে দুইটা বাচ্চা তৈরি করলো। যে বাচ্চা দুটো তুমি নাম কি দিচ্ছ? ডটার সেল। তোমরা বাংলাতে যেটাকে বলো অপত্য কোষ, ইংরেজিতে যেটাকে বলে ডটার সেল, ডটার বা অপত্য বলা হয়। তাহলে এখন তুমি কি করছো? এখন তুমি মাইটোসিস করছো। তো মা মেয়ের জন্ম দিছে আজীবন মেয়ে থাকার জন্য, নাকি মেয়েও একসময় মা হবে? মেয়ে একসময় মা হবে। মানে এখানে যে আমরা দুইটা মেয়ে বানালাম, মেয়ে নাম্বার 1 এবং মেয়ে নাম্বার 2, এরা কি আজীবন এভাবে পড়ে থাকবে নাকি এরা একসময় মা হবে? এরা একসময় মা হবে। তাহলে এই যে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার ডটার সেল আছে, এরাও একদিন কিসে রূপান্তরিত হতে চাইবে? মা বা মাতৃকোষে রূপান্তরিত হবে। মানে এদের ইচ্ছা হবে আমি এখন বাচ্চা তৈরি করব। তাহলে এরা চাইলে কি ধুম করে এখন ঢুকে যাবে মাইটোসিসে? না, আবার তার জন্য একটা প্রিপারেশন দরকার। কি দরকার? প্রিপারেশন দরকার। যে প্রিপারেশনকে তুমি কি নাম দিয়েছো? ইন্টারফেস। তাহলে সবাই একটু ইন্টারফেসের ডেফিনেশনটা লিখে রাখবো। হোয়াট ইজ ইন্টারফেস? যেই সময়ের মধ্যে একটি কোষ পরবর্তী কোষ বিভাজনে প্রবেশের পর্যাপ্ত প্রস্তুতি নেয় তাকে বলা হচ্ছে ইন্টারফেস। প্রস্তুতি নিলাম, ও প্রস্তুতি নিছে, নাম কি? ইন্টারফেস। আবার এখান থেকে দুইটা কোষ বানালাম যাদের নাম কি আবার ডটার সেল, ডটার সেল, ডটার সেল, ডটার সেল। এই ডটার সেলও সেম কাজ করবে না, আবার প্রস্তুতি নিবে, আবার দুইটা কোষ, আবার প্রস্তুতি নিবে, আবার দুইটা কোষ, আবার প্রস্তুতি নিবে, আবার দুইটা কোষ, আবার প্রস্তুতি নিবে, আবার দুইটা কোষ। তাহলে যদি খেয়াল করে দেখো প্রত্যেকটা কোষ তার জীবনে দুইটা ঘটনা ঘটাচ্ছে, বা তার জীবন চক্রে জন্ম এবং মৃত্যুর মাঝখানে তার দুটা কাজ রয়ে গেছে। কি কাজ? যদি আমি আজকে জন্মাই এজ এ অপত্য কোষ, আমার জীবনে দুইটা কাজ। প্রিপারেশন নাও, পরীক্ষায় বসো, প্রিপারেশন নাও, পরীক্ষায় বসো, পরীক্ষায় বসো মানে কোষ বিভাজন করছো। তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকটা কোষের আলটিমেটলি কাজ দুইটা। 1 প্রিপারেশন নাও, 2 কোষ বানাও। আবার এটাকে যদি একটা কোষ ধরো, ওর কাজ কয়টা? দুইটা। প্রিপারেশন নাও, 1 কোষ বানাও, প্রিপারেশন নাও, কোষ বানাও। তাহলে আমি যদি বলি একটা কোষের টোটাল জীবনে যা কিছু হবে, বা একটা কোষের জীবন চক্রকে, একটা কোষের জীবন চক্র যেটাকে আমরা সংক্ষেপে বলি কোষ চক্র, কোষ চক্র, তার মধ্যে কয়টা ভাগ টোটাল? দুইটা ভাগ। একটাকে আমরা বলছি প্রিপারেশন ফেজ বা প্রস্তুতি পর্যায়, বা এটাকে আমরা নাম দিয়েছি কি? ইন্টারফেস। পরীক্ষায় আমার মতো আবার প্রস্তুতি পর্যায়ে লিখতে যাব না, পরীক্ষায় কিন্তু ইন্টারফেস কথাটা লিখতে হবে। আরেকটা কি? বিভাজন পর্যায়, মানে যেখানে তার বিভাজন ঘটছে, মানে মাইটোসিস অথবা মিওসিস ঘটছে। এই কথাটা আমরা এভাবে না লিখে যেহেতু কোষের জীবন চক্র কথাটা বললাম, এটাকে একটা সাইকেল দিয়ে লেখা যাবে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? তো যেহেতু সাইকেল দিয়ে লেখা সম্ভব, প্রিপারেশন মাইটোসিস, প্রিপারেশন মাইটোসিস, প্রিপারেশন মাইটোসিস লেখা সম্ভব না, সেখান থেকে এই জিনিসটা আসছে সাইকেল। যে সাইকেল আমরা নাম দিব কি? সেল সাইকেল, অর্থাৎ এর নাম কি? কোষ চক্র। আমরা যদি এখান থেকে শুরু করি কাজ, তাহলে সাইকেল এখানেই শেষ হবে। দেখা যায় একটা কোষ তার টোটাল জীবন, এই যে টোটাল জীবন, টোটাল জীবনের প্রায় 95% সময় খালি প্রস্তুতিই নাই। নর্মালি চিন্তা করো, তুমি এইচএসসি পরীক্ষার বাংলা পড়বা কয় মাস? 6 মাস। পরীক্ষা দিবা 2 ঘন্টা। তাহলে তোমার লাইফ সাইকেলের 6 মাস প্রস্তুতি নেওয়া, 2 ঘন্টা পরীক্ষা দাও। তাহলে বলো জীবনের সবথেকে লম্বা সময় কোনটা? সংগ্রাম নাকি যুদ্ধ? মানে তুমি যদি প্রস্তুতি ফেজ চিন্তা করো, যুদ্ধের জন্য কতদিন প্রস্তুতি নাও? অনেক দিন প্রস্তুতি নাও। যুদ্ধ হয় তোমার 10-12 দিন, 10-12 দিন পর যুদ্ধ শেষ হয়ে যায়। তাই বলা হয় ইন্টারফেস পর্যায় বা প্রস্তুতি পর্যায়ে অনেক দীর্ঘ হয়, আর কোষ বিভাজন পর্যায়টা অনেক ছোট হয়। তাহলে দেখা যায় একটা কোষে প্রায় 95% টাইম সে কোথায় অতিবাহিত করে? এই যে 95% কোষ চক্রের সময় সে কোথায় পরিচালনা করছে? প্রস্তুতি পর্যায়ে, যেটাকে তুমি বলছো ইন্টারফেস। তাহলে ইন্টারফেস একটা লাইফের কতটুকু সময় নেবে? 90 থেকে 95% সময় নেবে। আর বাকি যে 5%, যদি এটা একটু ছোট হওয়ার কথা, ছোট হলে দেখা যাবে না, একটু বড় করে গেছে, আর বাকি যে 5% সময় পড়ে আছে, সেই 5% সময় জুড়ে সে শুধুমাত্র কোষ বিভাজনটা করবে। 5% সময় জুড়ে। তাই এটাকে বলা হয় মাইটোসিস ফেজ। মাইটোসিস ফেজ। তো সংক্ষেপে আমরা এটাকে লিখি শুধুমাত্র এম দিয়ে, আর এই পুরোটাকে আমরা লিখি আই দিয়ে। তাহলে সবার কি কোষ চক্রের বেসিক আইডিয়াটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তখন আমাকে একটু জানান যে ভাইয়া বুঝছেন নাকি আমার কথা, যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইন্টারফেজ এন্ড মাইটোসিস ফেজ। আর বেশি সংখ্যা বৃদ্ধি করে না বাবা, বুঝছো সবাই এটা? ওকে, আসেন তাহলে আমরা চলে যাই। আমরা এখন শিখবো হচ্ছে আমাদের ব্রেক টাইম, নামাজের টাইম কখন ভাই? এখন আর একটু পর। তাহলে আমরা 5 মিনিট পরে আর 5 মিনিট পরে ব্রেক দিচ্ছি, ঠিক আছে? আমরা একটু নাম শিখবো। যে হ্যাঁ, প্রথম কোষ যদি একবার বিভাজন করে তাহলে দুইটা কোষ তো হয়ে গেল, সেই কোষকে বেঁচে আছে। তুমি যদি আমাকে মাঝখানে দুই ভাগ করে দুটো জিনিস আলাদা করে ফেলা, আমি কি বেঁচে আছি? আমি তো শেষ, আমার তো অস্তিত্ব শেষ হয়ে গেল না। তুমি যে মুহূর্তে শুভ মহাজনকে কেটে শুভ এবং মহাজন দুই ভাগে ভাগ করে আলাদা করে ফেলা দিবা, সেই মুহূর্তে আমার তো কোনো অস্তিত্ব নাই। এক পাশে শুভ বড় হচ্ছে, এক পাশে মহাজন বড় হচ্ছে, সেম জিনিস।
একটা কোষটা একবারই বিভাজন করতে পারবে। সে যদি বিভাজিত হয়ে যায় তার মধ্যে কিছু আছে, দুইটা তার বাচ্চা না, তো মানুষের মতো না, মানুষ দ্বারা আছে একটা বাচ্চা দিল, ওই বাচ্চা আলাদা আমি আলাদা, এরকম তো না, আমাকে ভেঙেই দুইটা কোষের জন্ম হচ্ছে, তাই একটা কোষ শুধু একবারই বিভাজন করতে পারে। এখন যেখানে ছিলাম আমরা, কোথায় যেন ছিলাম, ইন্টারফেস পর্যায়ে যেটা ছিল, সেই ইন্টারফেস পর্যায়ে আমরা সামান্য একটা আইডিয়া দিই, সামান্য আইডিয়া দিয়ে আমরা একটা ছোট 5-10 মিনিটের ব্রেক দিয়ে দিব। সেটা হলো ইন্টারফেসকে ইন জেনারেলি 3টা ভাগে ভাগ করা হয়, কারণ বুঝতেই পারছো ইন্টারফেস একটা অনেক লম্বা সময়, 95 ভাগ সময় শুধু ইন্টারফেস একা খেয়ে বসে থাকে, তার ইন্টারফেসের 95 ভাগ সময়কে তো একসাথে বর্ণনা করা সম্ভব না। তো বোঝার সুবিধার্থে আবার মনে করি না ইন্টারফেস এরকম সামনে হাঁটলাম একটা দশা বসে চা খেলাম 2 কাপ, আবার হাঁটলাম একটা দশা বসে চা খেলাম, এরকম না, এটা কন্টিনিউয়াসলি হয়। বাট সায়েন্টিস্টরা বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য প্রক্রিয়াগুলোকে 3 ভাগে ভাগ করেছে। একটা প্রক্রিয়ার নাম দিয়েছে G1 দশা, এর পরের পর্যায়ের নাম হচ্ছে S দশা, এর পরের পর্যায়ের নাম হচ্ছে G2 দশা। তাহলে ইন্টারফেসকে ব্যাখ্যা করার উদ্দেশ্যে আমরা ইন্টারফেসকে 3 ভাগে ভাগ করেছি, G1 দশা, S দশা এবং G2 দশা। S দশাকে একটু পুনরূপটা শিখে রাখলে ভালো, S দশার, কারণ পরীক্ষায় প্রায় সময় পুনরূপ দিয়ে প্রশ্ন আসে। S মানে হচ্ছে সিনথেসিস বা বিশ্লেষণ বা বানানো। সবাই কি সিনথেসিস কথাটার অর্থ জানো? আমাকে একটু জানাও তো চ্যাট বক্সে, সিনথেসিস কথাটার মানে বুঝেন নাকি? সিনথেসিস মানে কি নতুন যৌগ বানানো নাকি নতুন যৌগ ভাঙা, কোনটা? সিনথেসিস মানে কি নতুন যৌগ বানানো নাকি ভাঙা, কোনটা? আর বেশি হারে জন্মায় না, হারে যেটা জন্মায় সেটা হচ্ছে রেটিকুলোসাইট। এটা অনেক বড় পড়াশোনা বাবা, তোমরা তো ছোট এখনো, পড়বে না কি আস্তে আস্তে? আগের স্লাইডের পিকচার কি এক্সামে ড্র করতে হবে? আগের স্লাইডের কোন পিকচার এটা? কি আঁকবি তুই? কোন ছবির কথা বলছে? এটা? হ্যাঁ, এটা আঁকতে হয়, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে, এটা তো সোজা ছবি, এটা আঁকার জন্য তো তোমার পিকাসো হওয়ার দরকার নেই, এটা কোষ একদম মাঝখান থেকে ভাগ করে দেবে, আলাদা হয়ে যাবে, এটাই তো। ঠিক আছে হোসেন, G1 এর পর G2 কেন না এটাও শিখবো আমরা, আসেন। তাহলে ঠিক আছে, আমরা একটা ছোট ব্রেকে যাই, G1 S এবং G2 কেন, G1 এর পর S এবং এরপর কেন G2 আমরা শিখবো, ঠিক আছে? আমরা একটু এখানে বসাই দেই, ধরেন আমরা একটু বোল্ড কালার দিয়ে দেখাই। ধরেন এখান থেকে যদি ইন্টারফেস শুরু হয়, তাহলে ইন্টারফেসের এতটুকু সময় মানে অ্যারাউন্ড 30 থেকে 40%, এখান থেকে এতটুকু অ্যারাউন্ড 50%, যে সময় আমরা বলছি যে প্রথম দশাটা আছে, এই প্রথম দশাটাকে বলা হচ্ছে G1, 50% সময় যেটা যাচ্ছে এটাকে বলা হয় S দশা, আর বাকি যে সময়টুকু পড়ে আছে সেটাতে হচ্ছে G2 দশা ঘটে। তাহলে প্রথমে ইন্টারফেসের প্রথম দশার নাম কি G1, এরপর S, এরপর G2। কেন G1 S G2 আমরা শিখবো, বাট আমাদের ব্রেক এখন দিয়ে দিই, 6:51 বাজে, কারণ ওরা ব্রেকতে যাচ্ছে, দিয়ে দিই, আবার নতুন টপিক শুরু করলে দেরি হয়ে যাবে, দিয়ে দিই। তাহলে আমরা 7টায় শুরু করবো ক্লাস। এখন শুরু হবে, করতেছেন? চলে যাবো as fast as possible। সাউন্ড শোনা যাচ্ছে না? এই সাউন্ড শোনা যাচ্ছে না কি, কিছু বলেন তো দেখি, ভয়েস ক্লিয়ার না? আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এখন? ওকে, ঠিক আছে। এখন তোমরা বলতেছো, সবাই বলছে একদম ঠিক আছে সাউন্ড। এখন ক্লিয়ার, ঠিক না সাউন্ড? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন একটু বিশ্লেষণে যাই, G1 S এবং G2 এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। বাট G1 G2 এবং S এর মধ্যে বেসিক ডিফারেন্স যদি তোমার বুঝতে হয়, এর আগে একটা গল্প বুঝতে হবে। গল্পটা কোথায়? তো আমরা এখানে একটু লজিক অ্যাপ্লাই করবো, ম্যাথের মতো, জাস্ট চিন্তা করা আর কি, সাধারণ মস্তিষ্ক যেভাবে চিন্তা করবে চিন্তা করবেন। এটা একটা কোষ ছিল, যে কোষটা একটু পর আরো 2টা কোষ বানাইছে মাইটোসিসের ফলে, একটা কোষ, এর একটা কোষ। তো আমরা যদি মাইটোসিসের ডেফিনিশনটা আরেকবার রিকল করি, আরেকবার মনে করার চেষ্টা করি কি ছিল সেখানে, অনেকটা ব্যাখ্যাটা এরকম ছিল, মাইটোসিস এমন একটা কোষ বিভাজন যেখানে একটা কোষ থেকে 2টা কোষ উৎপন্ন হবে, যেই 2টা কোষের সাইজ তার মায়ের সাইজের সমান এবং উভয়ের মধ্যে মায়ের সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে। এই কথাটুকু কি ক্লাস 9-10 শুনে আসছো নাকি, আমাকে একটু জানাও। আমি আবার রিপিট করছি,
মাইটোসিস এমন এক ধরনের কোষ বিভাজন যেখানে মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হবে, নাম্বার 1। নাম্বার 2, অপত্য কোষের সাইজ মাতৃকোষের সাইজের সমান হবে 2। অপশন 3, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং প্রত্যেকটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা পরস্পর সমান হবে। এতটুকু কথা কি আমি আসমান থেকে নামায় আনছি নাকি শুনছেন আগে বলেন? শুনছেন না সবাই? বোন ম্যারো হচ্ছে অস্থিমজ্জা। ভেরি গুড। আসেন তাহলে আমরা যদি বলি এই মাতৃকোষের মধ্যে যদি দুইটা ক্রোমোজোম থাকে তাহলে এগুলো যদি অপত্য কোষ হয়, অপত্য কোষ হয়, তাহলে এগুলোর মধ্যে দুইটা করে ক্রোমোজোম থাকবে। সবাইকে এখন এই ডায়াগ্রামটার মানে বুঝছো? সবাইকে এই ডায়াগ্রামটার মানে বুঝছো? আমি কেন দুইটা দুইটা করে আঁকলাম আমাকে একটু জানাও তো বাবা। বুঝছেন নাকি এই কথাটা? সবাই বেসিকগুলো বুঝো। বেসিক বুঝলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আমি জিওফেজে যাই নাই, কিন্তু এই উল্টাপাল্টা জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে, ভাই এটা কেন হয় ওটা কেন হয়। তুমি আসো ক্লাসের সাথে, চলো। তাহলে দেখো মাতৃকোষে টোটাল ক্রোমোজোম আছে কিন্তু দুইটা। তুমি কিন্তু অপত্য কোষে এখানে পেয়েছো দুইটা, এখানে পেয়েছো দুইটা, টোটাল হয়ে গেছে চারটা। প্রশ্ন হচ্ছে হাউ। তুমি এক প্লেট বিরিয়ানি ভাগ করলে, বা তুমি যদি এক প্লেট বিরিয়ানিতে দুইটা চিকেন থাকে, দুই সমান ভাগে ভাগ করো, দুই প্লেটে একটা একটা করে দুটো চিকেন যাওয়ার কথা, দুটো মুরগি যাওয়ার কথা, সেখানে তুমি দুইটা ক্রোমোজোম থেকে কিভাবে চারটা ক্রোমোজোম পেলা? তাহলে অবশ্যই এখানে ক্রোমোজোমকে কি করা হয়েছে? তুমি এখানে অবশ্যই তাহলে ক্রোমোজোমকে ডাবল করেছো। যদি তুমি ক্রোমোজোমকে ডাবল না করো, ক্রোমোজোমকে কি করেছো? ডাবল করেছো। তাহলে ক্রোমোজোমকে ডাবল করে তুমি পরে মাইটোসিসটা করেছো। যদি ক্রোমোজোমকে ডাবল না করে তুমি মাইটোসিসটা করতা, তাহলে কখনো কি তুমি অপত্য কোষে দুইটা দুইটা করে চারটা ক্রোমোজোম পেতা? লজিকটা কি ক্লিয়ার তোমার কাছে? তুমি যদি ক্রোমোজোমকে ডাবল না করো, অথবা ডাবল না করে যদি তুমি মাইটোসিসটা করে ফেলতা, তাহলে কি তুমি কখনো অপত্য কোষে দুইটা দুইটা চারটা ক্রোমোজোম পেতা, নালে একটা একটা দুইটা পাইতা? কি পাইতা? তোমার ব্রেন তোমাকে কি সিগন্যাল দেয়? তোমার ব্রেন তোমাকে সিগন্যাল কি দেয়? চারটাই কেন লাগবে? কারণ তুমি মাইটোসিস করছো। কিছু স্টুডেন্টকে খুব বেশি মারা দরকার বেদ দিয়ে, তারা ক্লাস 9 10 মাইটোসিস একদম পড়ে নাই। মাইটোসিস মানে যে সমান দুটা কোষ, সমান ক্রোমোজোমওয়ালা কোষ, এতটুকু কি তোমরা জানতা? এতটুকু যদি না জানো তাহলে মাইটোসিসটাই তোমাদের কাছে খুবই মানে অস্বাভাবিক লাগবে। এতটুকু পড়েছো না? এতটুকু কি পড়া হয়েছে? এগুলো তো জানার কথা। 9 10 এটা না জানলে সিকিউ কেমনে অ্যান্সার করছো তোমরা বাবা? অ্যান্সার করেছো তো এগুলা? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি ক্রোমোজোমকে ডাবল না করো, তুমি কোনোভাবেই কিন্তু মাইটোসিস করতে পারবা না। তাহলে বলো, তুমি কি আগে মাইটোসিস করবা নাকি মাইটোসিস করার আগে ক্রোমোজোমকে ডাবল করবা? অ্যান্সার দাও। তুমি কি আগে মাইটোসিস করবা নাকি মাইটোসিস করার আগে ক্রোমোজোমকে ডাবল করবা? কি করবা? তোমার তোমার লজিক তোমাকে কি বলে? ডাবল করবা, বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। তাহলে আসেন, এই কারণে আমরা ইন্টারফেসটা সবার আগে করে ফেলি। সবার আগে কি করি? ইন্টারফেসটা করে ফেলি। তা আমরা যদি দেখি ক্রোমোজোম কিভাবে আসে, আমি একটু দেখাই দেই। এটা যদিও শাওন ভাইয়ের ক্লাসে পড়ানোর কথা, তাও আমি শাওন ভাইয়ের ক্লাসটা এখানে একবার রিপিট করে দিচ্ছি। ধরে এটা একটা ডিএনএ। এই ডিএনএ থেকে পরবর্তী সময় ক্রোমোজোম তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়? ডিএনএ এত বড় একটা অণু, এটা হচ্ছে একটা ডিএনএ। ডিএনএ এত বড় একটা অণু, এটাকে কখনোই কোষে এভাবে রাখা সম্ভব হয় না। ওকে একটু প্যাচ গোছ মেরে সোজা করে রাখতে হয়, সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো ডিএনএ কে কোষে রাখার জন্য কোষে কিছু প্রোটিন থাকে। সেই প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। কি নাম প্রোটিনগুলোর? হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। তাহলে একটা ডিএনএ কে তুমি যদি কোষে রাখতে চাও, কখনো কিন্তু এভাবে রাখতে পারবে না। তাকে একটু অর্গানাইজ উপায়ে রাখতে হবে। তখন কি করতে হবে আপনাকে? তাহলে এখানে যে ডিএনএটা আছে, সেই ডিএনএ কে আপনার এই হিস্টোন প্রোটিনের চারপাশে পেঁচিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। এটা হচ্ছে একটা ডিএনএ কে রাখার উপায়। তাহলে আমরা ডিএনএ কে কখনো এরকম সোজা করে রাখি না। ডিএনএ কে আমরা হিস্টোন প্রোটিনের চারপাশে এরকম করে পেঁচিয়ে রাখি। আর যখন ডিএনএ কে এরকম হিস্টোন প্রোটিনের চারপাশে পেঁচিয়ে রাখা হয়, তখন এতটুকু অংশের নাম হয়ে দাঁড়ায় ক্রোমাটিন। তাহলে যাহাই ডিএনএ তাহাই ক্রোমাটিন, এটা তোমাদের পড়ার কথা ক্লাসে। এটা যদি একটা ডিএনএ হয়, সেই ডিএনএ কে আমরা কখনো ডিএনএ রূপে রাখি না, সেটাকে আমরা ক্রোমাটিন রূপে রাখি। এবং হোয়াট ইজ ক্রোমাটিন? ডিএনএ কে যখন এই হিস্টোন প্রোটিনের সাথে, নামটা উপরে লিখে দিচ্ছি, লাল লালগুলার নাম কি? হিস্টোন প্রোটিন। ডিএনএ কে যখন এই হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে রাখা হয়, তখন তাকে ক্রোমাটিন বলা হয়। এবং মাথায় রাখবা, ক্রোমাটিনই সর্বদা কোষে উপস্থিত থাকে। এটাই সর্বদা কোষে থাকে। কোষে কখনো ক্রোমোজোম দেখতে পাওয়া যায় না। সাধারণ কোষে কখনো ক্রোমোজোম দেখতে পাওয়া যায় না। এটা ব্যাখ্যা তোমরা নিজেদেরই জানার কথা। তোমরা ছোটবেলা থেকে যারা জীবন সায়েন্স পড়েও নাই, মানে ধরো 9 10 তুমি ঘুমাই কাটাইছো, তুমি অন্তত 7 8 তো পড়ছো। তুমি যখন একটা কোষ আঁকছো, কি করছো? নিউক্লিয়াস আঁকার সময় এখানে একটা গোলা দিতা, তারপর আন্দাজে তুমি এখানে কয়েকটা এরকম সুতাইকা দিতা, মনে আছে? এগুলোর নাম কি ক্রোমোজোম ছিল নাকি ক্রোমাটিন তন্তু ছিল? ক্রোমাটিন তন্তু ছিল, মনে পড়ে? তাহলে মাথায় রাখবা, কোষে কখনো ক্রোমোজোম পাওয়া যায় না। কোষে কি পাওয়া যায়? ক্রোমাটিন পাওয়া যায়। কিন্তু যখন তুমি কোষ বিভাজন করবা, ঠিক সেই সময়, কোন সময়? কোষ বিভাজনের সময় এই যে ক্রোমাটিনটুকু আছে, এই ক্রোমাটিনটুকু একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নেয়। এই ক্রোমাটিনটা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নেয়। তাহলে এগুলো হিস্টোন প্রোটিন। ক্রোমাটিনগুলো একটা এমন একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নেয়, যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টকে পরবর্তী সময় ডাকা হয় ক্রোমোজোম। তাহলে সবাই বুঝতে পারতো হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন ডিএনএ, ক্রোমাটিন এন্ড ক্রোমোজোম?
যদি সবাই বুঝতে পারেন আমাকে একটু জানান যে ভাই আমরা ডিএনএ, ক্রোমাটিন এবং ক্রোমোজোম কথাটার মানে বুঝতে পেরেছি। এটা আমার আজকে ক্লাসে পড়ানোর কথা না, তাও পড়াই দিয়েছি যাতে তোমাদের বেসিক ক্লিয়ার হয়। যদি বুঝেন তাহলে আমাকে জানান। বুঝছেন? তাহলে সবাই কি বুঝতে পারছেন আমাদের ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে? তাহলে সবাই কি বুঝতে পেরেছেন যে আমাদের সেন্ট্রোমিয়ার আঁকেন না একটা কিছু আছে খালি ভুল ধরার তালে, ভাইয়া সেন্ট্রোমিয়ার কোথায়? তোর মাথায় সেন্ট্রোমিয়ার, এখানে একটা আঁক না সেন্ট্রোমিয়ার। আঁক সেন্ট্রোমিয়ার তুই 10টা আঁক। বুঝছিস সবাই? আচ্ছা আসেন, তাহলে আমরা কি বুঝতে পারছি ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে? এই কনসেপ্টটা কি ক্লিয়ার? হ্যাঁ কুইজ আছে, ক্লিয়ার নাকি বলেন? বুঝছেন না সবাই? ভেরি গুড। আসেন, তাহলে আমরা যদি এখন চাই একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম বানাবো, যদি আমি চাই একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম বানাবো, তাহলে আমাদের একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বানাইতে হবে না? এই কথাটা মানে বুঝছো নাকি দেখো তো? যদি আমরা চাই একটা ক্রোমোজোমকে ডাবল করবো, ওই যে কোষ বিভাজনের জন্য আর কি, যদি আমরা চাই একটা কোষ থেকে দুইটা কোষ বানাবো বা একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম বানাবো, তাহলে অবশ্যই আমাদের একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বানাইতে হবে না? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? এতটুকু স্যাটেলাইট কোথায় ভাইয়ের ক্লাসটা দেখিনি ভাই, মন ভাই পড়াইছে। তাহলে আমাদের যদি একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম বানাইতে, তাহলে একটা ডিএনএ দুইটা ডিএনএ লাগবে না? আর আমরা সবাই জানি একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বানানোর উপায়ের নাম কি? রেপ্লিকেশন। আর রেপ্লিকেশনকে আবার বলা যায় ডিএনএ সিনথেসিস। রেপ্লিকেশনের আরেকটা নাম কি? ডিএনএ সিনথেসিস। তাহলে বলো এই রেপ্লিকেশন ছাড়া বা ডিএনএ সিনথেসিস ছাড়া কখনো কি মাইটোসিস করা যাবে? তোমরাই বলো, তোমাদের লজিক দিয়ে বলো, এই রেপ্লিকেশন ছাড়া বা ডিএনএ সিনথেসিস ছাড়া তুমি কি কখনো আর মাইটোসিস যেতে পারবা? যেতে পারবা? সম্ভব না। দ্যাটস ওয়াই এই ডিএনএ সিনথেসিস সো মাচ ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। এবং এই ডিএনএ সিনথেসিসের নাম অনুসারে নামকরণ করা হয়েছে সিনথেসিস ফেজ বা এস ফেজ। সিনথেসিস ফেজ বা এস ফেজ। সবাই কি কথাটার মানে বুঝছো যে এস ফেজের নাম কোথা থেকে আসছে, আমরা এস ফেজে কি সিনথেসিস করছি? অরবিটাল সংকরণের চিত্রের মতো লাগতেছে। আচ্ছা যেটার মধ্যে লাগুক, বুঝতে পারলেই হচ্ছে। বুঝছিস নাকি দেখ? বুঝছেন সবাই? সবার কি মাথায় জিনিসটা ঢুকছে বাবুরা? হ্যাঁ, না না প্রোতে হয় না এগুলো, না এগুলো ছাড়া মাইটোসিস করা যাবে না। আচ্ছা তাহলে যদি আমরা ইনসেন্স একটু ভালো করে তাকাই, একটা ইন্টারফেসের মধ্যে টোটাল 3টা জায়গা থাকে। তাহলে আমরা যদি বলি ইন্টারফেসের কয়টা জায়গা আছে, ইন্টারফেসের টোটাল 3টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, 3টা পয়েন্ট। কি কি পয়েন্ট? এটার নাম হচ্ছে G1, এটার নাম হচ্ছে এস বা সিনথেসিস, আমি সিনথেসিস কথাটা পুরো লিখলাম। এটা হচ্ছে G2। তাহলে সিনথেসিস দশায় তুমি কি করছো? ডিএনএ রেপ্লিকেশন করছো অথবা ডিএনএ দ্বিত্বন করছো, মানে ডিএনএ কে ডাবল করছো, তাই না? তাহলে তুমি নরমালি চিন্তা করে দেখো সিনথেসিস ফেজে তুমি সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করছো ইন্টারফেজের, ডিএনএ রেপ্লিকেশন করছো। তো ডিএনএ রেপ্লিকেশন কি এমনি হয়ে যাবে নাকি ডিএনএ রেপ্লিকেশন কিছু উপাদান দরকার? আমরা সবাই জানি ডিএনএ রেপ্লিকেশন জন্য কি দরকার? নিউক্লিওটাইড দরকার। আর কি দরকার? ডিএনএ পলিমারেজ দরকার। আর কি দরকার? হেলিকেজ দরকার। আর কিছু অন্যান্য প্রোটিন দরকার। তাহলে বলো তুমি কি রান্না করার আগে রান্নার সরঞ্জাম কিনো নাকি রান্না করার পর রান্নার সরঞ্জাম কিনো? কখন কিনবা? রান্নার আগে। তাহলে আমরা সিনথেসিস ফেজে যেহেতু রান্নাটা করতেছি, ডিএনএ রেপ্লিকেশনটা করতেছি, তাহলে ডিএনএ রেপ্লিকেশন করার আগেই তোমার ডিএনএ রেপ্লিকেশন করার জিনিসপত্র সরঞ্জামগুলো কিনতে হবে না? তাহলে জীবন ফেজে আমরা সিনথেসিস করার জন্য যা যা দরকার সেগুলো সব জোগাড় করে ফেলবো। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজনীয় জিনিস সংশ্লেষ করা বা জোগাড় করা কার কাজ? জীবনের কাজ। ডিএনএ রেপ্লিকেশন করা কার কাজ? এস ফেজের কাজ। তাহলে জীবনের কাজ কি? প্রত্যেকটা জিনিস জোগাড় করে এস ফেজে প্রবেশ করা। তাহলে সবার কি G1 আর এস ফেজ এই দুটো ফেজের কাজ ক্লিয়ার? এগুলো তো একদম বাংলাতে পড়াচ্ছি, এর থেকে সোজা ভাষায় পড়ানো সম্ভব না। এটা সব থেকে সোজাতম ভাষা। সবাই কি বুঝছেন? স্নিগ্ধা সাহা কথা ক্লাসে, তাহলে তুমি ছিল না যদি আমাকে জিজ্ঞেস করো হেলিকেজ কি? আচ্ছা আসেন, হেলিকেজ হচ্ছে একটা এনজাইম, বাদ দেন একটা এনজাইম, এটা ডিএনএ লাগে, শিখে রাখেন নামটা। যদি শিখতে না চান, যদি মেডিকেল ভর্তি পরীক্ষা না দেন তাহলে বাদ দিয়ে চলে যেতে পারেন, বাট আপাতত হেলিকেজ নামটা শুধু শিখে রাখো, এটা লাগে। এটা একটা এনজাইমের নাম, এজ যখন আছে একটা এনজাইমের নাম। জি মানে হচ্ছে গ্রাউন্ডিং বা রেস্টিং, শিখতে হয় না তাই পড়াচ্ছি না তো ডিটেলস ভেতরে। নামগুলো বাংলা লেখা যায় না যে বাবা, এগুলো তো সিনথেসিস তো বাংলা লেখা হয় না, এস দশায় বইয়ে আছে তাই এস দশায় পড়াচ্ছি আর কি। কারণ G1 এর পর তো সিনথেসিস করছো তুমি, রান্নার বাজার করার পর কি তুমি থালা বাসন ধুবা নাকি বাজার করার পর রান্না করে থালা বাসন ধুবা? বাবা বাজার করবা এরপর থালা বাসন দিয়ে রান্না করবা, নাকি বাজার করার পর রান্না করবে থালা বাসন ধুবা? এটা কেমন প্রশ্ন? তুমি গোসল করার আগে জামা খুলবা নাকি গোসল করার পরে জামা খুলবা? জামা খুলবা গোসল করবা জামা পরবা, নাকি জামা খুলবা জামা পরবা গোসল করবা? বাংলা মাথা কাজে লাগাও। সবাই কি বুঝতে পারছেন কেন G1 এর পরে এস? একজন প্রশ্ন করছে জুরাইয়া, সবাই কি বুঝতে পারছেন কেন G1 এর পরে এস দরকার? হ্যাঁ আচ্ছা,
যদি আমার কাছে সিনথেসিস হয়ে যায় তার পরবর্তী সময়ে আমি আর দুটা কাজ করব, যেই কাজটা তোমাকে এখন জাস্ট নাম জানতে হবে, ব্যাখ্যাটা আমি বলে দিব। কাজ একটাই, সেটা হচ্ছে মাইটোসিস একটা অনেক বড় প্রক্রিয়া, এখানে প্রচুর শক্তি দরকার মাইটোসিস করার জন্য। তাই যখন আমাদের সিনথেসিস করা হয়ে যাবে ডিএনএ, আমরা জিটুতে এসে, যেহেতু জিটু এর পরে কি শুরু হবে, জিটুর পরেই কিন্তু মাইটোসিসটা শুরু হয়, জিটু এর পরে কিন্তু মাইটোসিসটা শুরু হয়। তাই তুমি জিটু ফেজেই মাইটোসিসের জন্য যা যা দরকার বাকি এগুলো জোগাড় করে ফেলবা। তাহলে মাইটোসিসে যাওয়ার জন্য বা মাইটোসিস করার জন্য প্রচুর শক্তি দরকার, কত কাহিনী না মাইটোসিসের মধ্যে। তাই জিটু ফেজ এখানে কিছু শক্তি জোগাড় করবে, শক্তি জোগাড় করবে বা এটিপি জোগাড় করবে, আর সে কিছু স্পিন্ডল তন্তু জোগাড় করবে, স্পিন্ডল তন্তু তৈরি করবে। কেন স্পিন্ডল তন্তু তৈরি করবে এটার ব্যাখ্যা আমি মাইটোসিসেই দিব, বাট আপাতত শিখে রাখতে হবে জিটুতে স্পিন্ডল তন্তু তৈরি করে, যেটার ব্যাখ্যা এখন দিলে বুঝবে না, মাইটোসিস পড়ানোর সময় এটার ব্যাখ্যা আমাকে দিতে হবে। তাহলে আমি কিন্তু তোমার বইয়ের প্রায় 1.5 থেকে 2 পেজ একটা স্লাইডে নিয়ে আসছি। এই স্লাইডটা যদি তুমি বুঝো তাহলে তুমি কোষ চক্র থেকে 3 আনসার করতে পারবা, 3 আনসার করতে পারবা। 3 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। কোষ চক্র বলতে কি বুঝো, মাঝে মাঝে ভাবে আসবে এস দশা বলতে কি বুঝো, তাহলে তখন কি সবাই বলতে পারবা এস দশা বলতে কি বুঝো, কোষ চক্র বলতে কি বুঝো। বা 3 নম্বরের প্রশ্ন যদি আসো কোষ চক্রের তাৎপর্য ব্যাখ্যা করো, তখন কি পারবা যে আসলে কোষ চক্র কেন দরকার বা ইন্টারফেস কেন দরকার। কারণ ইন্টারফেস ছাড়া তো তুমি কখনো নিউক্লিয়াসকে ডাবলই করতে পারবা না। তোমার কাছে আছে 2টা ক্রোমোজোম, তোমার 4টা ক্রোমোজোম দরকার, আগে তোমার ডাবল করে ফেলতে হবে, পরে তুমি মাইটোসিসে ঢুকবা। নাকি ইন্টারফেস ছাড়া ঢুকতে পারবা। সবাই কি ব্যাখ্যাটা বুঝছেন, ওয়াই ইন্টারফেস ইজ সো মাচ ইম্পর্টেন্ট দেন মাইটোসিস? যদি বুঝে থাকেন আমাকে একটু বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়, অবশ্যই হয়। হ্যাঁ 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 বুঝছেন সবাই। এবার পয়েন্ট করে লিখতে তো তুই আমার মতো নাম্বার পেয়ে যাবি। এতটুকু লিখতে পারাই অনেক বিশাল কিছু, পরীক্ষার খাতায় এতটুকু লিখতে পারাই অনেক বিশাল কিছু বাবা। স্যারেরা এগুলোই খুঁজে পায় না, না ইন্টারফেস ছাড়া কোনো সম্ভব না, ইন্টারফেস দিতেই হবে। ওকে আসেন, তাহলে আমাকে বলেন এখানে যে এত কাজ করতেছেন, তাহলে টোটাল ইন্টারফেসে তুমি কি অনেক বেশি বিক্রিয়া করছো, এটা মেনে নিচ্ছ? আমাকে এই কথাটা বলো। তাহলে ইন্টারফেস দশায় তুমি কি ঠান্ডা মাথায় বসে আছো নাকি অনেক কাজ করতেছো? অনেক কাজ করতেছো না? জোগাড় করো, রেপ্লিকেশন করো, রেপ্লিকেশন কত কঠিন প্রক্রিয়া, রেপ্লিকেশন শেষ তাও শান্তি নাই, এরপর আবার শক্তি প্রয়োগ করো, স্পিন্ডল তন্তু বানাও। তাহলে বলেন এখানে কি আপনি ঠান্ডা মাথায় বসে আছেন নাকি অনেকগুলো বিক্রিয়া বা বিপাক করছেন? কি মনে হয় এখানে, কি মনে হয় আপনি কি ঠান্ডা মাথায় বসে আছেন নাকি অনেক কাজ করছেন? অনেক কাজ করছেন না? তাই ইন্টারফেসকে বলা হয় বিপাকরত অবস্থা, বিপাকরত অবস্থা। আর ইন্টারফেজের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কেন বিপাকীয় নিউক্লিয়াস বলা হচ্ছে, কারণ এখানে যে নিউক্লিয়াস, এখানে যে ডিএনএ আছে, এখানে যে ক্রোমোজোম আছে, তারা সবাই তাড়াহুড়ায় ব্যস্ত। কখন মাইটোসিস হবে, পরীক্ষার আগে তোমার প্রিপারেশন অনেক বেশি লাগে না? ইন্টারফেস তো প্রিপারেশন দশা, তো এখানে তুমি ঠান্ডা মাথায় বসো নাই, তুমি সবাই অনলাইনে ক্লাস করছো, লাইভ এক্সাম দিচ্ছ, রেকর্ড ক্লাস করছো, আর্কাইভ ক্লাস করছো, ওয়ান শট ক্লাস করছো, অনেক কাজ করছো। তাই পরীক্ষায় যদি কখনো প্রশ্ন বলে ইন্টারফেসকে কি বলা হয়, বিপাকরত অবস্থা বলা হয় বা বিপাকীয় নিউক্লিয়াস দশা বলা হয়। তাহলে সবার কাছে ব্যাখ্যাটা ক্লিয়ার কেন কি বিপাকীয় বলা হয়? অনেক বিপাকীয় কাজ, কাজ ভালো লাগে না? আচ্ছা ওকে, তাহলে আমরা ইন্টারফেস বুঝে ফেলেছি। জি1 হতে 30 থেকে 40% সময়, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। বাকিগুলো আমরা পড়ে ফেলেছি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারফেস জি1। এস দশা খুব গুরুত্বপূর্ণ, প্রায় 30 থেকে 50% সময় ব্যয় হয়। এবং এস ফেজকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, মানুষের মাঝে মাঝে এস ফেজটা 7 ঘন্টা পর্যন্ত চলতে পারে। চিন্তা করো, পুরো কোষ চক্রের মধ্যে জি1 জি2 এস মাইটোসিস কত কিছু আছে, কিন্তু এস ফেজ বা ডিএনএ রেপ্লিকেশনটা এত গুরুত্বপূর্ণ, কোষ খুব ঠান্ডা মাথায় খুব পারফেক্টলি এটা করতে চায়। তাই দেখা যায় যারা যারা ম্যামালস বা যারা যারা মানুষ বা উন্নত প্রাণী হয়ে গেছে, ওদের এস ফেজ বা সিনথেসিস ফেজটা অনেক ঠান্ডা মাথায় করা হয়। এটা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। যারা যারা ক্লাস একদম নতুন, এমএটি মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন বা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন। আর জি2 ফেজে হতে প্রায় 10 থেকে 20% সময়, খুবই কম, খুবই ছোট একটা ফেজ, কারণ এখানে তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র শক্তি জোগাড় করে ধুস করে মাইটোসিসে ঢুকে পড়ো। বুঝতে পারছেন তো সবাই, তাই না? তাহলে এখন আমাকে বলেন, আমি আপনাদের জন্য ইজি করে দিই, এটা একটা এমসিকিউ। এটা দিয়ে যদি সবথেকে ছোট, এটা হচ্ছে মাইটোসিস, তাহলে এটা হচ্ছে জি1, এটা হচ্ছে জি2, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা জি1, এটা জি2। তাহলে সবাই একটু প্রশ্ন করে বলো তো, উদ্দীপকের কোন দশায় ডিএনএ অণু রেপ্লিকেশন হয়? দেখি পারেন নাকি আপনারা। আচ্ছা দেখি, আমি যদি একটা অন্য প্রশ্ন করি, স্পিন্ডল তন্তু তৈরি হয় কোন দশায়? যদি প্রশ্ন করি স্পিন্ডল তন্তু উৎপন্ন হয় কোন দশায়, তখন কি বলবেন দেখি তো একটু। আর যদি আমি কখনো প্রশ্ন করি রেপ্লিকেশনের প্রস্তুতি কোথায় হয়, ভালো করে পড়বা প্রশ্নটা, রেপ্লিকেশনের প্রস্তুতি কোথায় হয়? রেপ্লিকেশন কথাটা বলি না কিন্তু, আমি বলছি রেপ্লিকেশনের প্রস্তুতি কোথায় নাও, বলো রেপ্লিকেশনের প্রস্তুতি কোথায় হয়? জি1। বুঝছেন? এগুলো কি খুব কঠিন প্রশ্ন? এখন ইজি লাগছে না অনেক? এখন ইজি লাগছে না বাবা? পারবা না সবাই? বলো বলো, পারবা নাকি বলো। অ্যামাইটোসিস দেখতে পাওয়া যায় না কোথায়? তাহলে মাথায় রাখবা, কলেরা একটা ব্যাকটেরিয়া, অবশ্যই দেখতে পাওয়া যাবে। নীলাভ সবুজ শৈবাল, অবশ্যই দেখতে পাওয়া যাবে। আদিকোষী জীব, অবশ্যই দেখতে পাওয়া যাবে। তো অ্যান্সার তো এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাকে বলো লোহিত রক্তকণিকায় কোন ধরনের কোষ বিভাজন হয়? দেখি এটা পারো নাকি বলো। লোহিত রক্তকণিকায় কোন ধরনের কোষ বিভাজন হয় এটা আমাকে বলো দেখি। এক্সিলেন্ট, এটা খুব ভালো। কোনো কোষ বিভাজন হয় না। ম্যাক্সিমাম ছাগল কিন্তু এখানে বলে আসবে মাইটোসিস, এখানে কোনো প্রকার কোষ বিভাজন হয় না, তো খুবই খুশি। এটা পারা মানে অনেক কিছু, এখানে কোনো প্রকার কোষ বিভাজনই হয় না বাবা।
এই ভুলগুলো করা যাবে না। হ্যাঁ, এগুলো সবাই পরীক্ষার মধ্যে করে আসে। লোহিত রক্তকণিকায় কোন ধরনের কোষ বিভাজন হয়? সবাই বলে এই প্রক্রিয়া দাগাও দাগাও, মাইটোসিস দাগাও। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, ঠিক আছে, কিচ্ছু হয় না। ভেরি গুড। আসেন এখন আমরা চলে যাই কুইজ 1 ভাই একটু লঞ্চ করে দেন। সাইক্লিন একটা প্রোটিন যেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড বা এইচএসসি এর কোনটাই না, এটা হচ্ছে আপনার জি1 ফেজে একটু কাজ করে আর কি। এটা খুব হায়ার লেভেলের কথাবার্তা, সিডিকে সাইক্লিন 1 লাগে না, এগুলো তো বেশি, এগুলো বাদ দিয়ে যাবা, তোমার এইচএসসির জন্য খুব বেশি প্রয়োজন নেই। পোল আসে নাই? পোল অবশ্যই যাওয়ার কথা, দেখেন নেটওয়ার্ক কানেকশন হয়তো ঝামেলা। পোল তো লঞ্চ করা হয়েছে। যারা যারা ইনবক্সে অ্যান্সার দিচ্ছ, ইনবক্সের অ্যান্সার তো কাউন্ট হয় না রে, পোলের অ্যান্সার কাউন্ট হবে। দেখো একটা পোল গেছে। বায়োলজিতে কেউ কাঁচা হয় না, বায়োলজি তো অনেক মজার সাবজেক্ট, একটু পড়লেই বায়োলজি পারা যায়। একটু মনোযোগ দিয়ে পড়তে হয়, কোয়েশ্চেন সলভ করতে হয়, সেটাই। কোয়েশ্চেন সলভ করলে বায়োলজি খুবই সোজা, একটু কোয়েশ্চেন সলভগুলো করতে হবে। সার্ভার 2 তে পোল আসে না। আচ্ছা, আরবিসি ইনক্রিজ পায় না, আরবিসি কে অন্য প্রক্রিয়ায় বানানো হয়, এটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। আমরা পড়বো এরিথ্রোপয়েসিস প্রক্রিয়াটা রক্ত চ্যাপ্টারটাতে। পারতে হবে, অ্যান্সার পড়বা, না পারলে জিজ্ঞেস করবো আমাদেরকে। না, স্পিন্ডল ফাইবারের জন্য সবকিছু আগে থেকে তৈরি করা হয়, এটাকে সাজানো হয়, আমরা পড়বো, এগুলো পড়বো। লিডার বোর্ড পাবলিশ। রসুন সবার আগে উত্তর দিছে ফার্স্ট হ্যান্ড, নাফিজ, এরপর রোহান, এরপর জুই আছে, সাদিয়া আছে, মিত, অনেকগুলো নাম। আফরা নামটা কমন, আফরা নাম আগে পড়েছি, ইমতিয়াজ নামটা আগে পড়েছি, সামিকিয়া নামটা মনে আগে পড়ছি, আমি কিয়া পড়েছি মনে হয় আগে। অনেকের নাম নতুন, দ্যাটস ভেরি গুড। প্রসূনের নাম চলে আসে সবার আগে, ভেরি গুড, ঠিক আছে। আসেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ টেল আস আপনি কোন কলেজ? মাইন্ড করার কি আছে, আমি ফোজার ক্যাট কলেজে ছিলাম। এমপিএফ হচ্ছে একটা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, আমরা এটাকে টিউমার যখন পড়বো নেক্সট ক্লাসে তখন ডিসকাস করবো। হোয়াট ইজ P53 এবং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সেল সাইকেলকে আমরা টিউমার সাথে লাগাই দিব হচ্ছে নেক্সট ক্লাসে গিয়ে। ভেরি গুড তপু 17th। আসেন আমরা পড়াশোনায় যাই। এখন আমরা যাবো মাইটোসিস। মাইটোসিসের আমরা ডেফিনেশনটা আগেই পড়েছি, যেই প্রক্রিয়ায় একটা কোষ হতে দুইটা কোষ উৎপন্ন হবে, নাম্বার 1। 2, মাতৃকোষ অপত্য কোষের আকৃতি সমান হবে। নাম্বার 3, তাদের ক্রোমোজোম সংখ্যা সমান হবে। এই 3টা পয়েন্ট মাইটোসিসের। কারো কাছে কি চাইনিজ লাগতেছে? মানে আমি যে 3টা পয়েন্ট মাইটোসিসে ভাগ করলাম, দুইটা পত্য কোষ, তাদের সাইজ সমান, তাদের ক্রোমোজোম সংখ্যা সমান, এই 3টা কথা কি আপনাদের কাছে খুব আজগুবে লাগতেছে নাকি বুঝছেন? এই কথাগুলো বোঝা যায় না? এই কথাগুলো খুব রিলেটিভ না কথাগুলো? আচ্ছা আসেন, ভেরি গুড। আসেন তাহলে আসেন আমরা মাইটোসিসের এখানে ওই যে কথাগুলো আগে বলেছি, আমাদের ওয়াল্টার ফ্লেমিং সাহেব এটাকে আবিষ্কার করেছিলেন। কোথায় আবিষ্কার করেছিলেন? সামুদ্রিক স্যালামান্ডার মাছে, যেটা আমরা কোষ বিভাজনের ওখানে পড়েছি। আর এটাকে কি নামে নাম দেন? মাইটোসিস। কথা হচ্ছে মাইটোসিস নামটা কেন দিছে? ল্যাটিনে মাইটোস কথাটার মানে হচ্ছে সুতা, আর কাইনেসিস তথা সিস কথাটার মানে হচ্ছে প্রক্রিয়া। তো আমাদের এই ওয়াল্টার ফ্লেমিং সাহেব মাইটোসিসকে যে মাইক্রোস্কোপে দেখেছিল, সেই মাইক্রোস্কোপ একটু তুলনামূলক কম পাওয়ারফুল ছিল। তো তোমরা যারা যারা ক্লাস 9-10 মাইটোসিস ছবি দেখেছো না, ক্রোমোজোমকে তোমরা সুতা সুতা করে একটা দূরে দূরে সুতা নাচতেছে, এদিক ওদিক নাচতেছে। তো যখন ওয়াল্টার ফ্লেমিং সাহেব মাইক্রোস্কোপের নিচে তাদেরকে দেখেছিল, তার মনে হচ্ছিল কিছু সুতা এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে, এই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে, কিছু সুতা মাঝখানে চলে আসছে। তাই সে এটাকে নাম দিয়েছিল সুতাময় প্রক্রিয়া বা সুতাশীল প্রক্রিয়া। সেখান থেকে জার্মান নামটা আসছে মাইটোসিস। তাহলে সবার কাছে কি মাইটোসিস কথাটা ক্লিয়ার? শেষের ধাতুর হাইট কম কেন? যাই না বাবা, আচ্ছা শেষের দাদু কুজা হয়ে গেছে আর কি, কোমর ছোট হয়ে গেছে, কুজা হয়ে গেছে আর কি শেষের দাদুটা। এই বুঝছো মাইটোসিস মানে কেন সুতাময় প্রক্রিয়া? বুঝছেন? লেপটোজ মানে হচ্ছে আরো পাতলা সুতা, লেপটোজ মানে হচ্ছে আরো পাতলা সুতা, লেপটোজ না, টিন মানে হচ্ছে সুতা। সুতার আরেকটা সিনোনিম হচ্ছে টিন। টিন কথাটার মানে হচ্ছে সুতা। আমরা এগুলো পড়বো মিওসিসে গিয়ে। আসেন আমরা চলে যাব মাইটোসিস কয় ভাগে ভাগ করা হয়। মাইটোসিসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন, যেখানে নিউক্লিয়াসকে ভাগ করা হয় দুই ভাগে। কারণ একটা কোষের মধ্যে প্রধানত দুটো জিনিস আছে, একটা সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াস। তাহলে তুমি যদি কোনো একটা কোষকে ভাগ করে দুইটা কোষ বানাতে চাও, তাহলে অবশ্যই সাইটোপ্লাজমকে ভাঙতে হবে, নিউক্লিয়াসকে ভাঙতে হবে। তাই তুমি মাইটোসিসকে ইন ব্রড ক্যাটাগরি দুই ভাগে ভাগ করো, একটাতে নিউক্লিয়াসকে ভাঙো আর একটাতে সাইটোপ্লাজমকে ভাঙো। আমরা বুঝে যাবো জিনিসটা, চিন্তা করার কোনো কারণ নেই। তো নিউক্লিয়াসের বিভাজন বা নিউক্লিয়ার বিভাজনকে ইংরেজিতে বলা হয় ক্যারিওকাইনেসিস। কারণ ক্যারিও কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনেসিস মানে প্রক্রিয়া, আমরা আগে থেকে জানি। আর সাইটো কথাটা আসছে সাইটোপ্লাজম থেকে, তাহলে সাইটোপ্লাজমের বিভাজন মানে সাইটোকাইনেসিস। আমরা ক্লাস শেষে সব বুঝে যাবো, সমস্যা নাই। আপাতত একটু হেডিংগুলো শিখি, যে মাইটোসিসের দুইটা পর্যায়, একটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমিক বিভাজন। আমরা প্রথমে আগে নিউক্লিয়ার বিভাজনটা পড়বো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এই ছবিতে যাওয়ার আগে আমি যেটা একটু পড়াতে চাই, সেটা হচ্ছে হাউ আই এম গোয়িং টু অ্যানোটেট ডিএনএ ইন এ ক্রোমোজোম। তোমাদের বোঝানোর জন্য আমি কিভাবে পড়াবো, মানে আমি এখন দেখাবো কিভাবে ক্রোমোজোমটা আসলে ভাগ হয় ডিএনএ সহ। ভালো করে তাকাও, এটা হচ্ছে একটা নর্মাল সেল, নর্মাল সেল ইন্টারফেস। দেখো এটা বোঝা কিন্তু খুব জরুরি। বাংলাদেশে যতই প্ল্যাটফর্ম থাকুক না কেন, যতই যেখানে যা পড়াক না কেন, এই জিনিস কিন্তু বোঝে না বাচ্চারা। বুঝলে ভালো, আমি খুবই খুশি হবো বাংলাদেশে 100% স্টুডেন্ট বুঝলে। বাট আমি চাই আমার ক্লাস যারা করছে তারা বুঝে বাসায় যাক। ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে একটা সাধারণ কোষ, নর্মাল সেল, যেটা কোনো ধরনের বিভাজন টিভাজন করতেছে না, কিছু করতেছে না, যা স্বাভাবিক এখানে বসে আছে। এই সেলটা ধরো ইন্টারফেসে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো?
ইন্টারফেসে প্রবেশ করলো। এই সেলটাই ধরো এখন তার মেটাফেজ প্রায় শেষের দিকে। সবাই মেটাফেজ শব্দটা আগে থেকে হয়তো শুনেছো, না শুনে থাকলেও সমস্যা নাই। 9 10 যদি নাও করে থাকো কোশ্চেন অ্যান্সার, আমরা মেটাফেজ কথাটার মানে একটু পরে শিখবো। ধরো মেটাফেজ হচ্ছে মাইটোসিসের একটা অংশ আর কি। আরো সোজা করে বলি, মাইটোসিসের একটা অংশ হচ্ছে, মাইটোসিস একটা ধাপ হচ্ছে মেটাফেজ, আমরা শিখে যাব। নরমাল একটা সেলের মধ্যে ধরো এখন 2টা ক্রোমোজোম আছে, তাহলে ক্রোমোজোমের মধ্যে যেই ডিএনএ গুলো আছে সেই ডিএনএ কে আমি এরকম করে দেখালাম। তাহলে বলো এই নরমাল কোষকে বা নরমাল কোষের ডিএনএ কে রিপ্লিকেট না করে তুমি তো মাইটোসিসে যেতে পারবে না। এই কথার সাথে কি সবাই একমত এখন? হ্যাঁ বা জানান দিয়ে বলবে বাবা। সবাইকার সাথে একমত যে আমরা এখন লাফ দিয়ে মেটাফেজে ঢুকতে পারবো না, মাঝখানে একটা ইন্টারফেস করতে হবে, ডাবল করতে হবে। সবাই এটা বুঝছেন? একমত তো সবাই? ভেরি গুড। তাহলে আমরা কি করব? সরি, কালার চেঞ্জ করে দিই। আমরা কি করব? এখানে ক্রোমোজোমের একটা স্ট্রাকচারাল চেঞ্জ জানবো। কি চেঞ্জ দেখো, যেটা তোমাদের বই দেখানো হয় নাই। দেখো সেন্ট্রোমিয়ারকে আমি 2 ভাগ করে ফেলেছি। এটা কিন্তু ছোট ছবিতে দেখা যায় না, কারণ ছোট ছবিতে এগুলো আঁকা খুব দুষ্কর। বড় ছবি বলে তোমাকে দেখাতে পারছি। এরপর কি হয় দেখেন, তাও আমি আবার তোমাদেরকে ক্লিয়ারলি দেখাই। ধরেন এটাও বাদ দিয়ে দিই, এটা মুছে দিই, আমি নরমালি দেখাই। এখন ইন্টারফেসে কিন্তু আমি কি করব? এস দশা করব, তাই না? ইন্টারফেসে কিন্তু আমরা কি করছি? এস দশা করছি। তাহলে এস দশায় অবশ্যই কি হয়ে গেছে? ডিএনএ ডাবল হয়ে গেছে। সব এতটুকু বুঝে গেছো? তাহলে এখানে যে ক্রোমোজোমটা আছে, আমি ক্রোমোজোমটা আঁকছি। এই একটা ক্রোমোজোম, এই আরেকটা ক্রোমোজোম। তাহলে এটা ছিল মাত্র ডিএনএ, আঁকলাম মাত্র ডিএনএ, এটা মাত্র ডিএনএ। তাহলে যখন রেপ্লিকেশন হয়ে যাবে তখন এখানে একটা ডিএনএ থাকবে না, এখানে এখন কয়টা ডিএনএ থাকবে? 2টা ডিএনএ থাকবে। তাহলে সবাই এখন বুঝতে পারছো এস দশায় আমরা ডিএনএ ডাবল করে কিভাবে ক্রোমোজোমের মধ্যে রাখি। ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে এখনো পর্যন্ত, জাস্ট আমরা ডিএনএ কে কি করে ফেলেছি? ডাবল করে ফেলেছি। এর পরবর্তী আমরা মেটাফেজে কি করি দেখো, মেটাফেজে আমরা এই জিনিসটা কিভাবে ভাগ করি ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখেন কি করছি আমরা। এই যে লাল ডিএনএটা আছে, যেটা শুরু থেকে ছিল লাল ডিএনএ, এই লাল ডিএনএটা এক পাশে চলে আসবে, এক পাশে চলে আসবে। আর যে সাদা ডিএনএটা আছে, সাদা ডিএনএটা আরেক পাশে চলে যাবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা ডাবল ডিএনএ কে ক্রোমোজোমের মধ্যে রাখছি? সবাই কি ছবিটা ক্লিয়ার? একটা ডিএনএ ছিল, ডাবল করলাম, ডাবল করা ডিএনএ কে আমরা ক্রোমোজোমের মধ্যে কিভাবে রাখছি? সবাই বুঝতে পারছেন কেন আমরা সবসময় ক্রোমোজোম ছবি আগে এখন? এখন যদি আমরা ক্রোমোজোমকে মাঝখান বরাবর কেটে ফেলি, তাহলে বলতো আমার কাছে এখন দিন শেষে বা মাইটোসিস শেষে কয়টা ক্রোমোজোম থাকবে? 1 2 3 4। তাহলে এখন কি আমরা করতে পারবো? এখন আমরা বলতে পারবো না, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখন বুঝতে পারছেন কেন আমাদের মাইটোসিস শেষে ডাবল ক্রোমোজোম হয়ে যাবে, কিভাবে ডাবল ক্রোমোজোম হয়? বুঝছেন এই ছবিটা সবাই? এটা হচ্ছে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পিকচার। আমি যখন তোমার লেভেলে ছিলাম তখন কিন্তু বইগুলোতে এভাবে ব্যাখ্যা করা হয় নাই। পরে আমি এই লেভেলের বই, ভার্সিটির অনেক বই আমার ভাই থেকে ধার করে আনছি, আনার পর আমি সেল ডিভিশন ইংলিশ ভার্সনে পড়েছি, পরে আমার এই কনসেপ্টটা দাঁড়াইছিল। এবং এটা হচ্ছে থেকে পারফেক্ট কনসেপ্ট টু এক্সপ্লেইন কিভাবে 2টা ক্রোমোজোম থেকে 4টা ক্রোমোজোম হয় এবং মাঝখানে কোনো কেন ঝামেলা হচ্ছে না। আমার অনেক কষ্ট করা লাগছে যদি এই কনসেপ্ট বোঝার জন্য। অনেকেই পরীক্ষার মধ্যে মুখস্থ রেখে দিয়ে আসে, অনেকেই বুঝে না। বাট আমি চাই তোমাদের মধ্যে এই ধারণা বদলাক। বায়োলজি মুখস্থ করার জিনিস না, এটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস এবং সবকিছু আগে থেকে প্রুফ করা, এখানে বানানো কোনো কিছু হয় না। সবাই কি বুঝছেন এটা? বুঝছেন সবাই? ভাই একবার রিক্যাপ করবেন? কি বলবো? একটা ডিএনএ এস দশায় আমি ডিএনএ কে ডাবল করেছি 2টা ডিএনএ। এখন আমি 2টা ডিএনএ কে দুই পাশে পাঠিয়ে দিলাম ক্রোমোজোমের। তাহলে এখন যদি আমি মাঝখান বরাবর কাটি, তাহলে এখানে আমরা যে ক্রোমোজোমগুলো পাচ্ছি সেগুলো দেখতে এরকম, এটা একটা ক্রোমোজোম। দেখেন তো আমরা যদি ছবিটাকে আবার দেখাই, এই ছবিটা যদি আমরা যদি দেখাই, মাঝখানে একটা মুছে দিই, তাহলে বলতো আসলে আমাদের এখানে এখন কয়টা ক্রোমোজোম আছে টোটাল? এখানে এই ছবিতে কয়টা ক্রোমোজোম আছে? আমরা এখানে একটা দাগ টেনে দিই। এই ছবিতে এখন আসলে কয়টা ক্রোমোজোম? একটা, দুইটা, তিনটা, চারটা না? এখান থেকে আসছে দুইটা, এখান থেকে আসছে দুইটা। এটার মধ্যে আছে লালটা, এটার মধ্যে আছে লালটা, এটার মধ্যে আছে সাদাটা, এটার মধ্যে আছে সাদাটা। বুঝছেন এখন 4টা ক্রোমোজোম কেমনে পাইছি? বুঝছেন সবাই? বই এত হার্ড কেন? কারণ যারা বই লিখছে তারা তো পড়াশোনা করে নাই। একজন প্রশ্ন করছে রিয়াদ এস দশায় ডিএনএ ডাবল হলো কিভাবে? রিয়াদকে কি মারা উচিত নাকি বলো? তোমরা আমাকে বলো এস দশায় ডিএনএ ডাবল হয়েছে কিভাবে? উত্তর দাও। ডিএনএ ডাবল হওয়ার প্রক্রিয়ার নাম কি? ডিএনএ ডাবল হওয়ার প্রক্রিয়া, হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রোমিয়ার মাইটোসিসের সময় তৈরি হয়। রেপ্লিকেশন। ডিএনএ ডাবল কেমন হয়? এতক্ষণ তো এটাই পড়াইলাম। ডিএনএ ডাবলিংটা এতক্ষণ ধরে পড়াইলাম। 10 সালে ফেলে দেয়। রিয়াদ দেখছো তোমার অনেক শত্রু আছে, তোমাকে 10 সাল থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আসেন, আচ্ছা আসো। রিয়াদ সাবধান। দেখেন তাহলে আমরা এখন মাইটোসিসে চলে যাই। মাইটোসিস খুব ইজি। এতটুকু বুঝে ফেলছেন মানে হচ্ছে মাইটোসিস সবথেকে ইজি পার্ট আপনার জন্য। মাইটোসিস বোঝা নিয়ে তোমার আর খুব কষ্ট করার দরকার নাই। বাট লেট মি ফিনিশ দ্য ফিগার। আমি ছবিটা কমপ্লিট করে তোমাদের কাছে ব্যাক করছি, তোমরা একটু হাত পা নাড়াচাড়া করে ফেলো, ছবিটা আমি এঁকে ফেলি আগে, তারপর বোঝা যাচ্ছে।
তোমাকে বলেন তো ছবিগুলো কি পরিচিত নাকি অপরিচিত ছবি? মানে এটাকে আমদানি করে নিয়ে আসছি নাকি এগুলো ছবিগুলো আগে দেখছেন? একটু বলেন দেখি সবাই। আচ্ছা আসো। তাহলে এটা হচ্ছে একটা নর্মাল সেল। সবাই কি ছবির সাথে পরিচিত না? পরিচিত হওয়ার কথা অবশ্যই। তাহলে আমরা এটা হচ্ছে একটা নর্মাল সেল নিয়েছি। কি সেল নিয়েছি বাবা? এটা একটা নর্মাল সেল, একটা স্বাভাবিক কোষ। যে স্বাভাবিক কোষ কোনো কাজ করছে না, মাত্র জন্ম হয়েছে, ইন্টারফেসে ঢুকবে, ইন্টারফেস তার শেষ হয়ে গেছে। তাহলে ইন্টারফেস তার শেষ। ইন্টারফেস শেষ করে সে এখন প্রবেশ করবে কোথায়? নাম্বার 1, যে প্রথম দশা। তাহলে দেখো ইন্টারফেস এখানে শেষ, আমি লিখে দিচ্ছি ইন্টারফেজ শেষ। শেষ করে কোথায় প্রবেশ করলাম? তাহলে এখান থেকে কি শুরু? তাহলে এখান থেকে কি শুরু? এখান থেকে হচ্ছে মাইটোসিস শুরু। মাইটোসিস শুরু মানে কি শুরু? নিউক্লিয়ার বিভাজন শুরু। আর এই নিউক্লিয়ার বিভাজনের প্রথম যে স্টেপ, সেই স্টেপের নাম হচ্ছে প্রোফেজ। ভাইয়া কেন প্রোফেজ নাম হয়েছে? ফেজ কথাটার মানে হচ্ছে দশা, প্রো কথাটার মানে হচ্ছে আগে বা আদি। তাহলে সবার আগে যেই ফেজ, সেই ফেজের নাম প্রোফেজ। সবার আগে যেই ফেজ, সেই ফেজের নাম প্রোফেজ। 3 নম্বর স্টেপের নাম মেটাফেজ। কেন মেটাফেজ আমরা নামটা শিখবো? 3 নম্বর ফেজের নাম মেটাফেজ। তাই মেটাফেজের আগে যে ফেজ, তার নাম কি? প্রো মেটাফেজ। তাহলে দেখেন প্রোফেজ মানে সবার আগে যে ফেজ। 3 নম্বর ধাপের নাম মেটাফেজ, আর মেটাফেজের আগের ধাপ মানে 2 নম্বর ধাপের নাম প্রোমেটাফেজ। কেন? কারণ মেটাফেজের আগে হয়েছে তাই। এখন আমরা দেখবো কোন দশায় কি হয়। প্রোফেজ যখন শুরু হয়, প্রোফেজের ফার্স্ট ইন্ডিকেশন হচ্ছে, দেখো এখানে নিউক্লিয়াসের চারপাশে সুন্দর একটা নিউক্লিয়ার পর্দা আছে, আর এই জিনিসটার নাম হচ্ছে সেন্ট্রিওল। লিখে দিই সেন্ট্রিওল। কোষে থাকে, প্রাণী কোষে থাকে সেন্ট্রিওল। সেন্ট্রিওল দুইটা আছে, নিউক্লিয়ার পর্দা সুন্দর করে আছে। ইন্টারফেস শেষ। ইন্টারফেস শেষ হওয়ার পর আমরা মাইটোসিসে প্রবেশ করছি বা নিউক্লিয়ার বিভাজন শুরু করছি। নিউক্লিয়ার বিভাজনের প্রথম ফেজের নাম প্রোফেজ। প্রো মানে আদি বা আগে ঘটছে তাই প্রোফেজ। প্রোফেজের শুরুতে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার পর্দাকে আমরা খণ্ড বিখণ্ড করে ফেলছি, কারণ তুমি এত বড় একটা ঘটনা ঘটাবা ক্রোমোজোমটার, আর ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে আটকে বসে আছে। এত ছোট জায়গায় কাজটা করতে অনেক সমস্যা হবে। তাই তুমি কি করেছো? ক্রোমোজোম যেই জায়গায় আটকে আছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের পর্দা ছিঁড়ে পুরো ক্রোমোজোমকে উন্মুক্ত করে দিয়েছো, যাতে তোমার কাছে এখন ঠিকমতো তুমি করতে পারো। ছোট জায়গায় কাজ করা অনেক কঠিন। নিউক্লিয়ার পর্দাকে তুমি কেটে ফেললা। তাহলে প্রথম যে পয়েন্ট সেটা কি? নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হতে থাকে। বিলুপ্ত হতে থাকে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, কোষ থেকে পানি বের হয়ে বাইরে চলে যায়। এটা একটু কন্ট্রাডিক্টরি কথাবার্তা, বাট বইয়ে আছে তাই আমাদের পড়তে হবে, বাদ দেওয়া যাচ্ছে না। কোষ থেকে পানি বাইরে চলে আসে। তো নর্মালি চিন্তা করে দেখো, শীতকালে যখন প্রচন্ড ঠান্ডায় তোমার স্কিন থেকে পানি সব আসমানে চলে যায়, তখন তোমার স্কিন কুচকে যায়, কুচকে ভাঁজ ভাঁজ হয়ে যায়, তাই না? শীতকালে যদি লোশন না দাও, বুড়ো মানুষের চামড়া কি ভাঁজ ভাঁজ হয়ে থাকে শীতকালে। ঠিক সেভাবে যখন তুমি প্রোফেজে পানিগুলোকে বের করে বাইরে নিয়ে যাবা, এখানে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে দেখো, তারা সুন্দর লম্বা লম্বা। এখানে দেখো একটু কুচকে কাছাকাছি আসার চেষ্টা করছে, কুচকে কাছাকাছি চেষ্টা করছে, কুচকে গেছে কেন? কারণ পানি বের হয়ে গেছে। তাহলে এখানে পানিগুলো বের হয়ে যায় আর নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হতে থাকে। এতটুকু জানতে পারলে প্রোফেজ তোমার পারফেক্টলি ডান। এটাই হচ্ছে প্রোফেজের সব থেকে গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন। পানি বের হয়ে গেল, ক্রোমাটিডগুলো কুচকে গেল, নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হতে থাকলো। প্রোমেটাফেজে কি হবে? এই যে দুটো সেন্ট্রিওল ছিল, বক্স করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, তোমরা আবার খাতায় বক্স করে আঁকিও না, তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে যে দুইটা সেন্ট্রিওল আছে, এই দুইটা সেন্ট্রিওল থেকে একটা এখানে চলে আসছে, আর আরেকটা সেন্ট্রিওল অপর প্রান্তে চলে গেছে। এখান থেকে কোথায় চলে গেছে? এখান থেকে কোথায় চলে গেছে? এখান থেকে এখানে চলে আসছে। তাহলে সেন্ট্রিওল যখন এখান থেকে এখানে চলে আসছে, তাহলে দুই প্রান্তে কয়টা সেন্ট্রিওল? দুই প্রান্তে দুইটা সেন্ট্রিওল। এখন আমাকে সবাই একটু মনে করায় দাও, তোমাদের সবার কি মনে আছে নাকি যে G2 পর্যায়ে তোমরা কি কি কাজ করতা? একটা কাজ আমি লিখে দিই, তোমরা G2 ফেজে এটিপি জোগাড় করতা। আরেকটা কাজ কি জানি ছিল বাবা? একটু মনে করে দাও তো আমাকে সবাই। স্পিন্ডল ফাইবার তৈরি করছিল না? তাহলে তুমি ফাইবারটা তৈরি করছো, তন্তুটা বানাইছো। তাহলে আমাদের সেন্ট্রিওল কি করবে? সেই তন্তুগুলোকে সাজাবে, সাজিয়ে একটা ঘর বানাবে। তাহলে দেখো, এটা একটা তন্তু, এটা একটা তন্তু, এটা একটা তন্তু, এটা একটা তন্তু, এটা একটা ঘর মনে হচ্ছে? ঘর মনে হচ্ছে না। সেন্ট্রিওল কি করবে? ধরো এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওল এই সুতাগুলোকে এরকম করে অ্যারেঞ্জ করে দিবে। তাহলে এখন এটা একটা ঘর মনে হচ্ছে না? তাই স্পিন্ডল তন্তু তৈরি হয় কখন? G2 দশায়। বাট স্পিন্ডল বস্তু বা যন্ত্র তৈরি হয়, বা স্পিন্ডলের ঘর তৈরি হয় কখন? প্রোমেটাফেজ দশায়। তাই কখনো স্পিন্ডল তন্তু আর স্পিন্ডল যন্ত্র এক করা যাবে না। স্পিন্ডল তন্তু বা ওইসব তন্তু তৈরি করে রেখেছিলে তুমি G2 ফেজে, তুমি প্রোমেটাফেজে এসে সেগুলোকে সাজিয়েছো বা ঘর বানিয়েছো। তাই তোমাকে যদি কখনো বলা হয় স্পিন্ডল যন্ত্র কখন তৈরি হয়, তাহলে অ্যান্সার কিন্তু প্রোমেটাফেজ। তাহলে সবাই কি বুঝতে পারছো স্পিন্ডল যন্ত্র, তন্তু, প্রোমেটাফেজ আর G2 কাজের মধ্যে পার্থক্য কোথায়? যদি বুঝেন আমাকে একটু বলেন, ভাইয়া বুঝছি নাকি বুঝি নাই। ঘর আর সুতার মধ্যে পার্থক্যটা বুঝছো নাকি বলো? এটা প্রাণী, প্রাণের উদ্ভিদ একদম সেম সেম, কোনো পার্থক্য নাই। শুধু উদ্ভিদের মধ্যে সেন্ট্রিওল থাকে না, এটাই। বাকি সব সেম। বুঝছেন সবাই? ভেরি গুড। নেক্সট, আমাদের এখানে যে ক্রোমোজোমগুলো আছে, সেই ক্রোমোজোমগুলো এই তন্তুগুলোর সাথে লটকায়া ঝোলা থাকবে।
তাহলে দেখেন এখানে কোনো চেঞ্জ আসে নাই, জাস্ট এই ক্রোমোজোমগুলো এই তন্তুগুলোর সাথে লটকায় ঝুলে আছে, এবং এই লটকায় ঝুলে থাকা ক্রোমোজোমগুলো তখন নাচতে থাকে। স্বাভাবিক, একটা সুতার মধ্যে যদি তোমাকে ঝুলাই দিয়ে তুমি কাঁপবা না এরকম করে, কাঁপবা না। আবার পানিও আছে হালকা পাতলা কোষের মধ্যে অল্প অল্প, তুমি সবগুলোকে বের করে দাও নাই, কাঁপতে থাকবে এরকম করে, ওয়েভ দিবে, নড়তে থাকবে। তাই বলা হয় ক্রোমোজোম যখন তন্তুর সাথে ঝুলে থাকে তখন সেরকম করে ওয়েভ দিতে থাকে, নাচতে থাকে, পার্টি ড্যান্স দেয়। তাই বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য কখন দেখা যায়, এই ধরনের নাড়াচাড়াকে কি বলা হয়? ক্রোমোজোমাল ড্যান্স। কি বলা হয়? ক্রোমোজোমাল, ক্রোমো কথাটা লিখলাম, ড্যান্স লিখলাম ড্যান্স। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে ক্রোমোজোমাল ড্যান্স কখন দেখা যায়, অ্যান্সার হচ্ছে প্রোমেটাফেজে দেখা যায়। তাহলে সবার কাছে আশা করি ক্লিয়ার, হোয়াট ইজ ক্রোমোজোমাল ড্যান্স। প্রোমেটাফেজ শেষ, এখন আমরা মেটাফেজে ঢুকবো। মেটাফেজে ঢোকার পর এত বেশি কুচকে যায় আপনার ক্রোমোজোমটা, কারণ পানি কন্টিনিউয়াসলি বের হচ্ছে, পানি বের হতে বের হতে বের হতে ক্রোমোজোমগুলো কুচকাইতে কুচকাইতে একদম মোটা হয়ে যায়, কাছাকাছি এসে চামড়াগুলো ভাঁজ হয়ে মোটা হয়ে যায়। বুড়াতে চামড়া দেখছেন না, ভাঁজ হতে একদম মোটা মোটা লেয়ার পড়ে যায়, ওরকম পানি বাইরে চলে যায় আর ক্রোমোজোমগুলো আরো ভাঁজ হয়, আরো ভাঁজ হয়, আরো ভাঁজ হয়, আরো কাছে আসে, মোটা মোটা লেয়ার হয়ে যায়, এবং তারা একদম মাঝখান বরাবর চলে আসে, মাঝখান বরাবর। তাহলে এই সেন্ট্রোমিয়ার এখন একদম ভাঁজ হয়ে কাছাকাছি চলে আসে। আপনার কাছে তারটা আছে এখানে আলাদা তার আছে, তার সেপারেট তার আছে। তাহলে দেখেন প্রোফেজের শুরুতে কিন্তু আপনার ক্রোমাটিড যেটা ছিল সেটা কিন্তু এরকম ছিল, লম্বা, পানি চলে যাচ্ছে, ভাঁজ খেয়ে যাচ্ছে। সবাই বোঝার চেষ্টা করো, প্রোফেজের এখানে প্রো মুছে গেছে, এখানে প্রোফেজ হবে। প্রোফেজের এখানে লম্বা একটা ক্রোমাটিড ছিল, পানি চলে যাচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে, পানি আরো চলে গেছে, আরো ভাঁজ হয়ে গেছে। যখন পানি একদম বের হয়ে যাবে তখন বলো জিনিসটা দেখতে পারফেক্ট একটা ভাঁজ হয়ে যাবে না? তাহলে বলো কোন জিনিসটা দেখতে অনেক ক্লিয়ার, লম্বা পাতলা জিনিসটা নাকি ক্লোজ আসা এই মোটা জিনিসটা? কোনটা দেখতে ক্লিয়ারলি বলো তো আমাকে? লম্বা পাতলা ঠেনঠেনে জিনিসটা ক্লিয়ার দেখা যায় নাকি একটা মোটা জিনিসকে ক্লিয়ারলি দেখা যায়? কোনটাকে ক্লিয়ারলি দেখা যায় বলেন, কোনটাকে ক্লিয়ার দেখা যায়? মোটা জিনিসটাকে। তাহলে মাথায় রাখবেন ক্রোমোজোমকে সবথেকে স্পষ্ট রূপে কোথায় দেখা যায়? ক্রোমোজোমকে সবথেকে স্পষ্ট রূপে কোথায় দেখা যায়? অ্যান্সার হচ্ছে মেটাফেজে দেখা যায়। আর মেটাফেজে এসে আমাদের সবগুলো মেটা কেন, কারণ মেটা কথাটার মানে হচ্ছে মাঝে। যদি সবগুলো ক্রোমোজোম মাঝামাঝি লেভেলে চলে আসে বা বিষুবীয় অঞ্চলে চলে আসে বা ইকুয়াটোরিয়াল প্লেনে চলে আসে, মাঝামাঝি চলে আসে, তো এটাকে মেটাফেজ বলা হয়। তাহলে মেটাফেজে সবথেকে ক্লিয়ার মোটা এবং পুরু ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। সবাই কি এই কথার সাথে একমত? যদি একমত হন আমাকে একটু জানান যে ভাই আপনার কথা আমরা বুঝতে পেরেছি। মেটাফেজ মানে মোটাফেজ, আমি তোমার বয়সে এরকম করে পড়তাম। মেটাফেজ মানে হচ্ছে মোটাফেজ। তাহলে মেটাফেজ মানে কি ফেজ? মেটাফেজ মানে হচ্ছে মোটাফেজ। ওকে আসেন, তাহলে আমরা মেটাফেজ কিন্তু মাত্র শুরু করেছি। এটা কি? এটা হচ্ছে মেটাফেজের শুরু। এটা তোমাকে বোঝানোর জন্য এঁকেছি। হ্যাঁ, তোমার পরীক্ষার খাতায় আমার মতো করে শুরু শেষ লেখার দরকার নাই, আমি তোমাকে বোঝানোর জন্য আছি। পরীক্ষার খাতায় বইয়ের ফিগারই ফলো করবা, আমি তোমাকে বোঝানোর জন্য আছি। তাহলে মেটাফেজ শুরু করেছি মাত্র, সবগুলো ক্রোমোজোম কোথায় চলে আসছে? কাছাকাছি চলে আসছে। এখন তোমার সেই ঘটনাটা ঘটবে। তাহলে এই দেখেন, এটা হচ্ছে মেটাফেজ, এরকম আছে না? এখন তাদেরকে আমরা মাঝখান থেকে ভাগ করে দুই ভাগ করে ফেলবো। মেটাফেজে শুরু হয়েছে কেমন? এভাবে আছে না? এই ফিগার আর এই ফিগার মিলে মিলছে না? দুই ভাগ করে আছে তারা সবাই। তাহলে এখন আমরা তাদেরকে মাঝখান থেকে কেটে আলাদা করে ফেলবো। তাহলে মেটাফেজের শেষে গিয়ে কেমন হয় দেখেন, যদি আমরা ছবিটা আঁকি, আমি ছবিটা আঁকি, আপনারা দেখেন একটু। আচ্ছা, তাহলে আসেন আমরা ছবিতে যাই, ভালো করে তাকাও। তাহলে এটা হচ্ছে মেটাফেজের শেষের পার্ট। এটা কি মেটাফেজের শেষে কি হবে? মেটাফেজের শেষে এই যে আপনার ক্রোমোজোমগুলো সব একসাথে লেগে লেগে আছে, এখন তারা মাঝখান বরাবর ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? তাহলে এখন দেখেন ছবিটা কেমন হয়, আমি একটু ক্লিয়ারলি আঁকছি। এই একটা ক্রোমোজোম, একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড, একটা ক্রোমোজোম, একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড, একটা ক্রোমোজোম, একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড, একটা ক্রোমোজোম, একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে ক্রোমোজোমের বিভাজন হয় কোন পর্যায়ে, অ্যান্সার হচ্ছে মেটাফেজের শেষে। ক্রোমোজোমের বিভাজন অ্যান্সার কি? মেটাফেজের শেষে। তাহলে সবাই কি মেটাফেজের শেষে কি হয় বুঝছেন? যদি বুঝে থাকেন ক্রোমোজোমাল ড্যান্সটা আরেকবার বোঝান, নিচে দেখাবো পৃথা, নিচে দেখাতে হবে ক্রোমোজোমাল ড্যান্স কিরকম হবে। তুমি একটা সুতা ঝুলাইয়া ঝুলবা, একটা সুতা উপর থেকে ঝুলাই দিয়ে ঝুলবা কিছুক্ষণ, দেখবে সারাদিন খালি দিক থেকে দিকে নড়তেছো। তো এই ক্রোমোজোম গুলা যখন স্পিন্ডাল তন্তুর সাথে ঝুলে থাকে তখন তারা এরকম করে হেলতে দুলতে থাকে। এটাকে বলা হয় ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স। এখন কি ড্যান্স নাগিন ড্যান্স দিয়ে দেখাতে হবে? হ্যাঁ, আচ্ছা দেখান স্যার ড্যান্সটা, ঠিক আছে তোমার আমি দেখাবো আলাদা করে। আসো আসো, মেটাফেজের শেষে এটা বুঝছো নাকি দেখো, মেটাফেজের শেষে এটা বুঝছো? ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য ক্রোমোজোমাল ড্যান্স রেডি করে নিয়ে আসবো। আসেন, এটা বুঝছো না? বলো অ্যান্সার বলো, হ্যাঁ বা না বলো, তাহলে আমরা তাড়াতাড়ি সামনে আগাবো। বুঝছেন? জাতি দেখবে না, জাতি অশ্লীল জিনিস দেখা বারণ, তাকাও। ভেরি গুড, আসেন। তাহলে এখন চারটা ভাগ হয়ে গেছে, তাহলে এখন তো বাকি কাজ তোমাদের কাছে ক্লিয়ার। পরেরটার নাম হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে আমরা কি করব? অ্যানাফেজে এই দুইজন উপরের দিকে চলে যাবে, দুইজন উপরের দিকে চলে যাবে, আর দুইজন নিচের দিকে চলে আসবে। তাহলে দুইজন উপরে চলে গেছে, দুইজন নিচে চলে গেছে, এখানে একটা চলাফেরা হয়েছে না? মাঝখানে সবাই ছিল, এখন দুইজন উপরে চলে গেছে, দুইজন নিচে চলে গেছে। ল্যাটিন ভাষায় মুভমেন্টকে, ল্যাটিন ভাষায় মুভমেন্ট তথা চলাফেরা
একে বলা হয় অ্যানা। তো ল্যাটিন ভাষায় অ্যানা কথাটার মানে হচ্ছে চলাফেরা বা মুভমেন্ট। তো যেহেতু ক্রোমোজোম দুইটা নড়াচড়া করে দুই পাশে চলে গেছে, দুই পাশে চলে যাচ্ছে, আসলে যায় নাই, যাচ্ছে, দুই পাশে চলে যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে অ্যানাফেজ। তাহলে হোয়াট ইজ টেলোফেজ? যখন তারা একদম শীর্ষে পৌঁছে যাবে, যখন তারা একদম শীর্ষে পৌঁছে যাবে, যে ওদের আর যাওয়ার জায়গা নাই, যখন ওরা একদম শীর্ষে পৌঁছে যাবে, যে ওদের আর যাওয়ার জায়গা নাই, তখন আমরা এটাকে বলবো টেইল ফেজ। টেইল কেন? কারণ একদম লেজের শেষ প্রান্তে পৌঁছে গেছে, যেটাকে সংক্ষেপে বলা হয় টেলোফেজ নামে। টেইল ফেজ বা টেলোফেজ। তাহলে সবার কাছে কি মেটাফেজের শেষ, অ্যানাফেজ এবং টেইল ফেজ বা টেলোফেজ কেন, সেটা কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় আমাকে একটা জানান। জি ভাই, বুঝতে পারছি আপনার এই অসম্ভব বিশ্রী কথা। কারণ সায়েন্টিস্টরা তখন ল্যাটিন বা গ্রিক ভাষায় কথা বলতে, আর কি করবো বলেন? আচ্ছা, ভেরি গুড। আসেন, এরপরে কি আমি থেমে যাবো? অ্যান্সার হচ্ছে না, আমি থেমে যাবো না। কারণ আমার কি ক্রোমোজোমগুলোকে ওই পাশে নেওয়াই কাজ ছিল? ওটা তো কাজ ছিল না। এখন তোমাকে আমরা একটা উত্তর দাও আমাকে সবাই, যদি আমরা ক্রোমোজোমকে ওই পাশে নিয়ে যেতে পারি, এই মুহূর্তে আমার স্পিন্ডল তন্তুর দরকার আছে? আমার কাজ শেষ না যে আমি ক্রোমোজোমকে ভাগও করলাম, দুই পাশে নেওয়া শেষও করে ফেললাম? বলো, এই মুহূর্তে টেলোফেজ তো শুরু করে ফেলেছি আমি, বলো টেলোফেজের পর আমার কি স্পিন্ডল তন্তুর আর দরকার আছে নাকি নাই? বলো। দেখি বাবা, বলো তো, এখন আর দরকার আছে? এখন আমার কোনো দরকার নাই। তাই আমরা এখন আর স্পিন্ডল তন্তু রাখবো না। তাই বলতে হবে টেলোফেজের শেষে স্পিন্ডল তন্তু আর থাকে না, তন্তু থাকে না। তা আমরা যে ক্রোমোজোমগুলো বানালাম, সেই ক্রোমোজোমগুলো কিভাবে রেখে দিলে হবে, নাকি আমাদের আবার কোষ বানাইতে হবে? আমাদের তো এখন অর্ধেক কাজ বাকি, যে আমরা তো শুধুমাত্র ক্রোমোজোমকে আলাদা করেছি, আমাদের তো এখন কাজ ফুরাই নাই। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই ক্রোমোজোমগুলো চারপাশে নিউক্লিয়ার পর্দা এনে একটা নিউক্লিয়াস বানাতে হবে, এখানে একটা নিউক্লিয়ার পর্দা এনে একটা নিউক্লিয়াস বানাইতে হবে। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে, নিউক্লিয়ার পর্দা কখন বিলুপ্ত হতে থাকে? প্রোফেজ। নিউক্লিয়ার পর্দা কখন আবার ব্যাক আসে? টেলোফেজের শেষে। প্রশ্নটা বুঝছো সবাই? নিউক্লিয়ার পর্দা কখন বিলুপ্ত হইতে থাকে? প্রোফেজের শুরুতে বা প্রোফেজের সময়। আর কখন আবার ব্যাক করে? আপনার নিউক্লিয়ার পর্দাটা টেলোফেজের শেষে। তাহলে এখানে কি হয়? নিউক্লিয়ার পর্দা আবির্ভাব হয়। এখন তোমরা আমাকে বলো, সবার কি জানা আছে নাকি যে সাইটোপ্লাজমের প্রায় 70-80% পানি? বলেন তো, যারা যারা কোষ চ্যাপ্টারটা পড়ে ফেলেছেন তাদেরকে এটা জানা হয়েছে নাকি যে সাইটোপ্লাজমের আপনার প্রায় 70-80% পানি থাকে? এটা কি জানা আছে সবার? ভেরি গুড। তাহলে তুমি যদি চাও দুইটা কোষকে আলাদা করবা, দুইটা কোষের মধ্যে সমান সংখ্যক সাইটোপ্লাজম থাকবে, তাহলে এটার মধ্যে পানি ভরতে হবে নাকি হবে না? বলো, পানি ভরতে হবে নাকি হবে না? উপর মধ্যে ডিএমসি কিছু বলবেন? আচ্ছা বলবো, পানি ভরতে হবে না? অবশ্যই। তাহলে টেলোফেজের শেষে আমরা পানি ভরবো। কি ভরবো? পানি ভরবো। কারণ পানি ভরলে সাইটোপ্লাজমের বৃদ্ধি হবে। কিসের বৃদ্ধি হবে? সাইটোপ্লাজমের বৃদ্ধি হবে। তাহলে দেখো, এই ছবিটা আমি এখান থেকে পরের পেজে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো, এই যে আমার কাছে যে কোষটা ছিল, এই কোষটা কোথাকার কোষ? এটা হচ্ছে টেলোফেজের শেষে। এখানে আমরা নিউক্লিয়াস বানাইছি, বাইরে রাখছি কারণ কোষটা ছোট হয়ে গেছে সাইজে, তাই মনে করেন আবার নিউক্লিয়াস বাইরে থাকে এরকম কিছু। আবার অনেকে বলো, ভাইয়া নিউক্লিয়াসটা বাইরে চলে যাচ্ছে কেন? জায়গা নাই দেখে। পানি প্রবেশ করলো, পানি প্রবেশ করলো, সাইটোপ্লাজম বাড়লো। তাহলে পানি যদি প্রবেশ করে, সাইটোপ্লাজমে যদি বৃদ্ধি হয়, তাহলে কোষ কি এতটুকু আটকে থাকবে নাকি সাইজ আর একটু বড় হবে? কি মনে হয়? যদি পানি ঢুকে সাইটোপ্লাজম বাড়তে থাকে, পানি বেড়ে বেড়ে, কোষের সাইজ কি এতটুকু থাকবে নাকি আর একটু বড় হবে? কি মনে হয় বলেন? বড় হবে না? দেখছেন একজন বলছে বাইরে কোথায় যায়? কোথাও যায় না। আসেন, তাহলে এই যে কোষটা আছে, কোষটা এখন সাইজ একটু বড় হয়ে যাবে, প্রায় ডাবল হয়ে যাবে সাইজে, কারণ পানি ঢুকছে, পানি ঢুকে অনেক সাইটোপ্লাজম বেড়ে গেছে, প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা একটা নিউক্লিয়াস আঁকি, চলো। তাহলে দেখেন আমাদের প্রায় ডাবল একটা কোষ বানাই ফেলছে না? তো যদি এখন একটা উদ্ভিদ কোষ হয়, তখন আমরা কি করবো বলেন? উদ্ভিদ কোষ যদি হয়, আমরা এখন সাইটোপ্লাজমকে মাঝখান বরাবর ভেঙে ফেলবো, ওই যে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমকে ভাগ করে ফেলা। যেহেতু আমরা ডাবল করে ফেলেছি সাইটোপ্লাজম, তাই অর্ধেক যাবে এই কোষের কাছে, অর্ধেক যাবে এই কোষের কাছে। তাহলে চিন্তা করে দেখো, আমি যদি নিউক্লিয়ার ডিভিশন করে, বা আমি যদি কখনো নিউক্লিয়ার বিভাজন করে কোষকে এভাবে ফেলে রাখি, এখন কি তুমি বলতে পারবা কোষ বিভাজন হয়েছে? ধরো আমি সাইটোপ্লাজম বিভাজন করলাম না, ধরো আমি মাঝখান বরাবর যদি একটা উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষ হলে এখানে একটা কিসের উৎপন্ন হবে? আমি কি দেখি, উদ্ভিদ কোষ হলে এখানে একটা উদ্ভিদ কোষ যদি হয়, তাহলে দুইটা কোষের মাঝখানে একটা কোষ প্রাচীরের জন্ম হবে। কি প্রাচীর? কোষ প্রাচীর। কারণ তোমরা যারা যারা কোষ প্রাচীর পড়েছো আমার কাছে, ওদের জানার কথা আমি বলেছিলাম, টেলোফেজের শেষ পর্যায়ে কোষ প্রাচীরের জন্ম হয়। অনেকে হয়তো ভুলে গেছে কারণ ফার্স্ট লেকচার, বাট আমি বলেছিলাম, মনে পড়ে? যে কোষ প্রাচীর যখন পড়েছিলাম বলেছিলাম টেলোফেজের শেষ পর্যায়ে সেল প্লেট বা কোষ প্রাচীরের জন্ম হয়, মনে পড়ে এটা? ভেরি গুড। তাহলে কোষ প্রাচীরের যদি জন্ম না হয়, সাপোজ কোষ প্রাচীর জন্ম না দিয়ে আমরা সাইটোপ্লাজমকে ভাগ করতে পারবো? যদি এই কোষ প্রাচীর না থাকে, আমি কি সাইটোপ্লাজমকে ভাগ করতে পারবো নাকি বলো?
বুঝছো না কি ব্যাপারটা? এগুলো কিন্তু একদম বাংলা কথা, পারবো না। তাহলে আমি যদি এই কোষের দিকে তাকাই, ধরো আমি এটাকে পুরো মুছে দিলাম, এখন ধরো কোষ প্রাচীর নাই, তখন কি আমি বলতে পারবো কোষ বিভাজন হয়েছে? বলো তো, তখন কি বলতে পারবো? পারবো না। তাহলে বুঝতে পারছেন কেন মাইটোসিসকে দুভাগে ভাগ করা হয়েছে? কোষ এর নিউক্লিয়ার বিভাজন পর্যায়ে, আর এটাকে বলা হচ্ছে কি সাইটোপ্লাজমের বিভাজন পর্যায়ে। সাইটোপ্লাজমের বিভাজন পর্যায়ে। তাহলে টেলোফেজের শেষে এন্ডিং হচ্ছে কি সাইটোপ্লাজমকে আমরা দুই ভাগ করে দুই কোষে দিয়ে দিব। তাহলে এখান থেকে কয়টা এখন কোষ হলো? দুইটা কোষ হলো, এটা কোষ 1, এটা কোষ 2। দুটার সাইজ মাতৃকোষের সমান সমান প্রায়, যদি আমার আঁকা সমান হয় নাই, বাট সমান সমান হবে। ক্রোমোজোম এখানে দুইটা ছিল, দেখেন ক্রোমোজোম শুরুতে কয়টা ছিল? দুইটা ক্রোমোজোম নিয়ে স্টার্ট করছি আমরা, দুইটা ক্রোমোজোম নিয়ে শেষ করেছি। তাহলে বলেন মাইটোসিসের সংজ্ঞা মিলছে নাকি মিলে নাই? বলেন। যদি এটা আপনার প্রাণী হয়, প্রাণী কোষ হয়, তাহলে কোষ প্রাচীর না থেকে কি হবে? যদি প্রাণী হয় তাহলে কোষ প্রাচীর না থেকে কি হবে? কোষ ঝিল্লি হবে আর কি। এই ছবিটা আমরা একটু পর দেখাবো, বইয়ে আছে, আমরা ছবিটা নিয়েছি। মিলছে সংজ্ঞা? তাহলে বায়োলজি কখনো বানোয়াট কথা বলে না, বায়োলজি যা বলে সবকিছু প্রুফ আছে। জাস্ট তোমাদেরকে যেই পড়াচ্ছে বা তুমি যেভাবে পড়ে আসছো, তুমি হয়তো গল্প মিলাতে পারো নাই, বাট বায়োলজি সবকিছু মিলতে হবে। বায়োলজিতে কোনো ধরনের গোজামিল নাই, একদম যা চোখে দেখে তাই লেখা হয়। এখানে কোনো থিওরি আমদানি করার দরকার পড়ে না, যা দেখি তাই ট্রুথ, এখানে কোনো ধরনের প্যাচ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ নাইম রহমান ইমন, মিলছে, ভেরি গুড। রিসেপ্টর প্রোটিন আর গ্রোথ প্রোটিন এতটুকু শিখতে পারে এখন, যে আমাদের কোষ যে বিভাজন করি, এই যে কোষ বিভাজন আমরা করতে যাই, এই কোষ বিভাজন শুরু করার জন্য একটা উদ্দীপনার দরকার পড়ে, সেটা কিছু গ্রোথ প্রোটিন দেয়। উদ্দীপনা কে দেয়? উদ্দীপনা দেয় হচ্ছে কিছু গ্রোথ ফ্যাক্টর, জিএফ। জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এটা নিয়ে তোমাদের আপাতত না জানলেই হবে, কারণ এটা নিয়ে তোমাকে বলতে গেলে তোমার নলেজ অনেক বেশি হইতে হবে। তখন আমাকে শিখাইতে হবে এরিথ্রোপয়েটিন কি, মাইলোপয়েটিন কি, যেগুলো তোমাদের বই নাই। বাট আমি চেষ্টা করবো রক্ত সংবহন, যেহেতু আমার চ্যাপ্টার, রক্ত সংবহনে কেন আরবিসি উৎপাদন হয়, কোন হরমোন সেখানে প্রয়োজন, এটা নিয়ে কিছু গল্প আছে। আমি চেষ্টা করবো কোষ বিভাজন চ্যাপ্টারের সাথে ওই গ্রোথ প্রোটিনকে কানেকশন দিয়ে দেওয়ার। আমার কিন্তু এটা উদ্দেশ্য থাকে, যেটা চ্যাপ্টার তুমি কোরিলেট করতে পারো। বাট আপাতত শিখে রাখো, কোষ বিভাজন হওয়ার জন্য অনেক ধরনের উদ্দীপনা দরকার। এর মধ্যে উদ্দীপনাগুলোকে বলা হয় জিএফ বা গ্রোথ ফ্যাক্টর বা গ্রোথ হরমোন বলা হয়। শুধু এতটুকু শিখে রাখো, উদ্দীপনা হিসেবে কে কাজ করে? গ্রোথ ফ্যাক্টর কাজ করে। গ্রোথ মানে কি বৃদ্ধি না? এটা আর কি, গ্রোথ ফ্যাক্টর কাজ করে। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে সাইটোপ্লাজমিক বিভাজনের প্রয়োজন কোথায়, আমরা কি লিখতে পারবো? না, লং হবে না, এই শেষ তো ক্লাস। দেখেন আমরা প্রোফেজ পড়ে ফেলেছি, আমরা প্রোমেটাফেজ, এখানে কিন্তু বই অনেক হিজিবিজি ছবি দেওয়া, আমি সবথেকে ইজিয়েস্ট ছবি দেখিয়েছি আপনাদেরকে। মেটাফেজ এটা একটু সোজা ছবি, দেখেন সবগুলো মাঝখানে চলে আসছে। দেখো দুইটা দুই পাশে চলে যাচ্ছে, অ্যানাফেজ দুই পাশে দুজন চলে যাচ্ছে, গতি পর্যায় দুই পাশে চলে যাচ্ছে। টেলোফেজে দেখেন সবাই একদম প্রান্তে চলে আসছে, দুইটা কোষকে ভাগ করে, দেখেছেন? এই ছবিটার দিকে তাকাও, এই ছবি সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমিক বিভাজন, দেখেছো? যদি উদ্ভিদ কোষ হয় তাহলে মাঝখানে একটা কোষ প্রাচীরের জন্ম হচ্ছে, আর যদি প্রাণী কোষ হয় তবে তাদের মাঝখানে একটা কোষ ঝিল্লির জন্ম হবে। এটাই পার্থক্য, সাইটোকাইনেসিসের পার্থক্য এটাই। যদি উদ্ভিদ কোষকে ভাগ করো কোষ প্রাচীর দিয়ে ভাগ করবা, যদি প্রাণী কোষকে করো তাহলে হচ্ছে তুমি কোষ ঝিল্লি দিয়ে করবা, দ্যাটস ইট, আর কোনো পার্থক্য নাই। না, তখন হচ্ছে আপনার গলজি বডি আসবে। এখন শেখাতে গেলে তোমাকে মেডিকেলের কথাবার্তা নিয়ে আসতে হবে, এগুলো তুমি মেডিকেলের মতো লেভেলে যখন আসবে তখন শিখবা। এখানে মাঝখানে আরো অনেক গল্প আছে যেগুলো বইয়ে নাই, ওগুলো শেখার দরকার নেই, কারণ ওগুলো হচ্ছে আরেকটু আপার স্ট্যান্ডার্ডের পড়াশোনা। তোমার নিউক্লিয়াস গলজি বডি সিনথেসিস করবে, গলজি বডি থেকে সেলুলোজ সিনথেসিস হবে, সেলুলোজ গিয়ে এখানে জমা হবে, তারপর পোস্টপেট বানানো হবে। মাঝখানে আরো অনেক গল্প, অল্প অল্প করে বাড়ছে আর কি। 12 শেষ করে মেডিকেলে যাবে, আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে, বাড়তে থাকবে, নলেজ বাড়তে থাকবে। এখন সব শেখার দরকার নেই, তাই আমি এটা মুছে দিই। এটা এখন দেখবা পরে বুঝবা না কি লিখছি, দরকার নাই, বাদ দেন। তাহলে আমাকে এতটুকু বলেন, মাইটোসিস তোমরা বুঝে ফেলবা, মাইটোসিস তোমরা এসএসসি তে পড়ে আসছো, এটা তোমাদের সমস্যার কথা না। বাট সেল সাইকেল এবং মাইটোসিস কেন হয় এতটুকু বুঝছো নাকি? আমাকে একটু সবাই হ্যাঁ বা না বলে জানান দাও, যে সেল সাইকেল একদম নতুন টপিক, এবং মাইটোসিস কেন হয়, ডিএনএ রেপ্লিকেশন, ক্রোমোজোম ভাগ হওয়ার গল্পগুলো, এগুলো বুঝছো নাকি? আমাকে একটু বলো, এগুলো বোঝা খুব জরুরি, কারণ মাইটোসিস তোমরা পেরে যাবে, আমিও জানি। পারবা না? ভেরি গুড। তাহলে আমাকে বলেন, যদি এটা তো সোজা, কতে যদি 16টা ক্রোমোজোম থাকে, তাহলে খতে দুইটা কোষ তৈরি করছো না, মাইটোসিসে তাহলে কয়টা থাকবে? 16 দুগুণে 32। সবাই এটা বুঝছো? কতে 16টা ক্রোমোজোম আছে, ওখানে 2 থেকে 4 হইছে, তাহলে এখানে খতে তুমি কি পেয়েছো? দুটো কোষ পাইছো না, এখানে একটা মাইটোসিস করে, তাহলে 32। সোজা প্রশ্ন। দেখে আমাকে বলেন কুইজ 2 ভাই, একটু লঞ্চ করেন তো এটা। সবাই দেখে দেখে উত্তর দিবা, আন্দাজে দৌড়ায়া হাবি যাবি দেওয়ার দরকার নেই। নাবিলের জন্য টাস্ক হচ্ছে, নাবিল পুরো ক্লাসটা আরেকবার দেখবা, প্লিজ রিপিট ব্রিফলি। ঠিক আছে, আমরা অবশ্যই ব্রিফ করব। তাহলে বলো, সুস্পষ্ট ক্রোমোজোম দেখতে পাওয়া যায় কোথায়? আমার মনে হয় এটা নিয়ে কারো ডাউট থাকার কথা না। কেন কেন ডাউট থাকার কথা না? না আমি বুঝি নাই রাদীপ, আমি ফার্স্ট হই নাই, আমি সেকেন্ড হইছি। এমনি ইনফরমেশন ভুল অপমান, এরপর আবার বলতো আগে থেকে জানতাম না, কেউ কি জানে কেউ আগে থেকে কি হবে? তুমি তোমার পড়াশোনা করতে পারো সর্বোচ্চ, কে ফার্স্ট ওটা তোমার হাতে আছে নাকি রে বাবা? তুমি পড়াশোনা করবা, যেটা পারবা না আবার পড়বা, যেটা পারবা না আবার পড়বা, এভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসে মানুষ ভালো হয়, কেউ একদিনে ভালো হয়ে যায় না, তোমাকে চেষ্টা করে যেতে হবে। খারাপ ডাজন্ট ম্যাটার, পড়ছো না এটা হচ্ছে খারাপ, খারাপ নাম্বার পেলে খারাপ না বাবা, না পড়লে হচ্ছে খারাপ। আচ্ছা আসেন তাহলে আমরা ভাই এন্ড করে দিই, আমি এখান থেকে দেখি আপনাদের সেই কাঙ্ক্ষিত ফার্স্ট সেকেন্ড থার্ড, তোমাদের যে একটা বিরাট ধরনের ব্যাপার স্যাপার। তাহলে দেখেন সুস্পষ্ট ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যায়, আমি তো এটা সুন্দর করে বুঝাইছিলাম, এন্টার হচ্ছে মেটাফেজ।
ডিএমসি সেকেন্ড হয়েছে কি হবে? এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা দেখি আমি তোমাকে ভেবে উত্তর দিব, বুঝছো না? আমি নিজেও তো জানি না। এই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়, আমার এগুলো তো বোঝা যায় না। মানে তুমি যদি বলো ভাইয়া যে সেকেন্ড হয়েছে আর যে ফোর্থ হয়েছে ওর সাথে আপনার কি ডিফারেন্স? কপালের ডিফারেন্স। ওর সাথে আমি বলি যে আমাদের সময় ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সে পেয়েছে 85.5। যে সেকেন্ড হয়েছে ও পেয়েছে 85.25। আমাদের দুইজনের কিন্তু কারেক্ট অ্যান্সার সেম। আমাদের দুইজনের কারেক্ট অ্যান্সার সেম। সেম কারেক্ট অ্যান্সার ছিল। মানে ও যতটা ঠিক করেছে আমি ততটা ঠিক করেছি, বাট আমার একটা এক্সট্রা ভুল হয়েছে। দ্যাটস ইট। একটা ভুলের জন্য 0.25 কমে আসে, এটাই হচ্ছে কাহিনী। যে থার্ড হয়েছে সে পেয়েছে 85, আমার থেকে 0.25 কম। যে ফোর্থ হয়েছে সে পেয়েছে 84, এবং ফোর্থ ফিফথ সিক্স সেভেন সবার নাম্বার 84 ছিল আমাদের সময়। পরে ওদের সায়েন্সের নাম্বার থেকে সায়েন্সে যে বেশি পাইছে ওকে ফিফথ সিক্স এরকম করে দিয়েছে আর কি। তা আপনি কখনো বুঝতে পারবেন না, তো এটা কি বোঝা যায় নাকি যে কে ফার্স্ট হবে? আপনি শুধুমাত্র হাইয়েস্ট চেষ্টা করতে পারেন যে আমার অনেক চেষ্টা করে পড়াশোনা করতে হবে। আপনি ফার্স্ট হওয়ার জন্য কখনো পড়বেন না, আপনি ভালো হওয়ার জন্য পড়বেন। ফার্স্ট সেকেন্ড তোর হাতে আছে নাকি বেটা? তোর থেকে যদি ভালো করে পরীক্ষা দিয়ে দেয় সে ফার্স্ট হবে। তুই চেষ্টা করতে পারিস কিসের জন্য? যে আমার আজকে পরীক্ষা দিচ্ছে কোচিংয়ে, আমার কোচিংয়ে পরীক্ষা দিয়ে 90 আসছে, আমি খুশি হওয়া যাবে না। কালকে আমার 91 এর জন্য পড়াশোনা করতে হবে। 91 না এসে কোনদিন পরীক্ষা খারাপ 70 আসলো, বাসায় কান্না করা যাবে না। পরদিন আপনাকে 75 এর জন্য পড়াশোনা করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস থিং। গাছ কখনো একদিনে ফল দেয় না। দেখবেন কোনোদিন ফল দিচ্ছে, কখনো ফল পচে পড়ে যাচ্ছে, আপনাকে সার দিতে হবে। তাই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া এটা নিয়ে ফ্যাসিনেশন না রেখে ভালো হবার ফ্যাসিনেশন রাখতে হবে। ভালো হবার ফ্যাসিনেশন, ভালো হবার ইচ্ছা, দ্যাটস ইট। এখানে কোনো মার প্যাচ নাই বাবা। যারা যারা বলে ফার্স্ট সেকেন্ড হওয়ার কোচিং করাই আমরা ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার কোচিং করা, ঢাকা মেডিকেলের জন্য আলাদা করে কোচিং করানো সম্ভব না। তোমাকে ঢাকা মেডিকেল কলেজে সেম পড়াশোনা করে আসতে হবে। যে ঢাকা মেডিকেলের কোচিং করছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজে কোচিং সেই করছে। তোমাকে ভালো হতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো নিয়ে কখনো ফ্যাসিনেশন রাখবে না। আমার কখনো এরকম ছিল না রে বাবা, কারোই থাকে না। কথা বলে দেখো, কারো থাকে না। তবে হ্যাঁ, এটা বুঝতে পারবা যে আমি বুয়েটে চান্স পাবো হয়তো, আমার ঢাকা মেডিকেলে পড়া স্ট্যান্ডার্ড হয়েছে, তুমি এটা বুঝবা। বাট ফার্স্ট সেকেন্ড থার্ড এখন বাড়ির কাজ লিখে রাখেন সবাই। এটা হচ্ছে এস দশার তাৎপর্য ব্যাখ্যা করবা। এস দশার তাৎপর্য কি? এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। আর আরেকটা হচ্ছে অ্যামাইটোসিসের সাথে মাইটোসিসের পার্থক্য কোথায়? এটাও 3 নম্বরের প্রশ্ন। অ্যামাইটোসিস ভার্সেস মাইটোসিস, এটাও 3 নম্বরের প্রশ্ন। সবাই কি বুঝছো? লিডার বোর্ড কোথায়? এটা তো লাগবেই।